নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আজকে আপনাদের শোনাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি জুটির গল্প। তারা কারা? যারা কোনো রকম বাধা না মেনে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে পাড়ি দিতে পারে দুর্ধর্ষ দুঃসাহসী অ্যাডভেঞ্চারে, এবং তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী শুনতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু লাখে একটাও হয় না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা আপনাদের শোনাব শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী যক্ষপতির রত্নপুরী, প্রথম পর্ব। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। বিমল কুমারের চরিত্রে অভিক ও সৌরভ রায়। অন্যান্য মুখ্য চরিত্রে সৌরভ সাহা, ইন্দ্রনীল ভাদুরী, দিব্যেন্দু দাস, দীপম, শ্রীরূপ, দিব্যেন্দু গোস্বামী, কৌশিক দাস, বর্ণালী, রাজ চ্যাটার্জি, প্রভাকর এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, নাট্যরূপ প্রদান দেবাশ্রেতা, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে যক্ষপতির রত্নপুরী, প্রথম পর্ব। অনেকে অভিযোগ করেন আমার জীবন নাকি অস্বাভাবিক। তাদের মতে স্বাভাবিক মানুষের জীবন এমন ঘটনাবহুল হতেই পারে না। যদিও নিজেকে আমি পাগল বা গণ্ডমূর্খের মতন নেপোলিয়নের সঙ্গে তুলনা করছি না, তবে তর্কের খাতিরে এখানে কেবল এই প্রশ্ন বোধহয় করতে পারি, নেপোলিয়ন কি স্বাভাবিক মানুষ ছিলেন না? তিনি মাত্র 52 বৎসর বেঁচে ছিলেন। তার ভেতর থেকে প্রথম 25 বৎসর অনায়াসেই বাদ দেওয়া যায়, কিন্তু বাকি মাত্র 27 বৎসরের মধ্যে নেপোলিয়নের জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছিল যে ঘটনার পর ঘটনার প্রচণ্ড বন্যা। তাদের অবলম্বন করে কি অসংখ্য নাটক ও উপন্যাস রচনা করা চলে না? না হয় নেপোলিয়নের মতন মহামানুষ ও দিগ্বিজয়ী সম্রাটের কথা ছেড়েই দিই, কারণ তার জীবনে ঘটনা ঘটবার স্বাভাবিক সুযোগ ছিল প্রচুর। তার বদলে আমি মধ্যযুগের এক শিল্পীর কথা উল্লেখ করতে চাই। তার নাম বেনভেনুতো সেলিনি। তিনি ছিলেন ইতালির এক বিখ্যাত ভাস্কর ও ওস্তাদ স্বর্ণকার। তিনি একখানি প্রসিদ্ধ আত্মচরিতেও লিখে গেছেন। সাধারণ শিল্পীদের জীবনের সঙ্গে অ্যাডভেঞ্চারের সম্পর্ক থাকে না বললেই চলে, কিন্তু বেনভেনুতোর ঘটনাবহুল জীবন কাহিনী যোগাতে পারে বহু বিস্ময়কর, রোমাঞ্চকর ও প্রায় অসম্ভব উপন্যাসের উপকরণ। এজন্য তার আত্মচরিতকে অস্বাভাবিক বলে অভিযোগ করা চলে না, কারণ তার জীবনের ঘটনাবলী সত্য বলেই প্রমাণিত হয়েছে। এক একজন মানুষের জীবনই হচ্ছে এমনই বিচিত্র। হয় ঘটনা প্রবাহ আকর্ষণ করে তাদের জীবনকে, নয় তাদের জীবনই আকর্ষণ করে ঘটনা প্রবাহকে। বরাবরই লক্ষ্য করে দেখেছি, আমি স্বেচ্ছায় কোনো রোমাঞ্চকর আবহ সৃষ্টি না করতে চাইলেও কোথা থেকে আচম্বিতে আমার জীবনের উপরে এসে ভেঙে পড়েছে অদ্ভুত সব ঘটনার প্রবাহ। আমার বন্ধু কুমার হয়তো এসব ঘটনাচক্রের বাইরেই পড়ে থাকতো, কিন্তু সে হচ্ছে আমার নিত্য সঙ্গী। তার সঙ্গে আমার অচ্ছেদ্য সম্পর্ক, কাজেই তাকেও জড়িয়ে পড়তে হয় এইসব ঘটনার পাকে পাকে। অর্থাৎ প্রবাদে যাকে বলে, পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। এবারেও কেমন করে আমরা নিজেদের অজান্তেই হঠাৎ এক আশ্চর্য ঘটনা প্রবাহের দ্বারা আক্রান্ত হলুম, এইখানে সেই কথাই লিখে রাখছি। সেদিন সন্ধ্যায় কুমার এসে বললে, এই কি সব বাজে বই নিয়ে মেতে আছো, চলো আজ কোনো হোটেলের দিকে যাত্রা করি। বই মুড়ে বললুম, আপত্তি নেই, কিন্তু কোন হোটেলে? সেটা তুমি স্থির করো। চৌরঙ্গীর দেশি আর বিলিতি হোটেলে খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে। চলো আজ ছাতাওয়ালা গলির চিনে পাড়ায়। নেন কিনে, সেও তো বিলিতিরই নকল। না হে না, আমরা যাব খাঁটি চীনে হোটেলে, খাঁটি চীনে খানা খেতে। উত্তম প্রস্তাব, রাজি।
বাইরে বেরুবার জামা কাপড় পরছি দেখে বাঘাও গাত্রোত্থান করে গৃহত্যাগের জন্য প্রস্তুত হলো। কুমার বললে, ওরে বাঘা, আজ আর তুই সঙ্গে আসিস নে? হোটেলওয়ালারা বদ রসিক রে, কুকুর খদ্দের হয়তো পছন্দ করবে না। কিন্তু বাঘা মানা মানতে রাজি নয় দেখে রামহরিকে স্মরণ করল। রামহরি এসে বললে, দুই সেনাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? চীনে হোটেলে খানা খেতে। সর্বনাশ, চীনেরা তো তেলাপোকা খায়, তোমাদেরও খাবার শখ হয়েছে নাকি? রামহরি, চীনেম্যানদের নামে ও অপবাদটা একেবারেই মিথ্যে। তারা তেলে পোকা খায় না, তবে পাখির বাসায় ঝোল খায় বটে। রাম 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 রাম, পাখির বাসাও আবার খাবার জিনিস নাকি? তবু তুমি তাদের আর একটা খানার নাম শোনোনি। তারা 50, 60, 80, 100 বছরের পুরনো ডিম খেতে ভারী ভালোবাসে। ও খোকা বাবু, শুনেই যে আমার নাড়ি বুড়ি পর্যন্ত উঠে আসছে। ওয়াক, হাঙরও তাদের কাছে সুখাদ্য। পায়ে পড়ি খোকা বাবু, আর বলো না। ছি ছি, ওইসব ছিষ্ট ছাড়া খাবার তোমরা খেতে চাও? না রামহরি, হাঙর বা 100 বছরের পচা ডিম খাবার সৎসাহস আজও আমাদের হয়নি। তবে বাঘা বোধ হয় হাঙর পেলে ছাড়বে না। ওকে তুমি সামলাও। আমি আর কুমার বেরিয়ে পড়লুম। চীনে পাড়ার খাঁটি চীনে হোটেলে বাঙালিদের দেখা পাওয়াই যায় না। আর কিছুই নয়, রামহরির মতন অধিকাংশ বাঙালিরই আসলে চীনে হোটেল সম্বন্ধে ভয়াবহ কুসংস্কার আছে। তাই তাদের দৌড় বড়জোর ন্যানকিন বা চাঙ্গুয়া পর্যন্ত। কিন্তু আমরা যে চীনে হোটেলে গেলুম, সেখানে ভয় পাবার বা বমি ওঠবার মতন কিছুই ছিল না। চারিধার সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলোও সুস্বাদু। যদিও আমাদের দেশি বিলাতি খাবারের সঙ্গে তাদের কিছুই মিল নেই। পরিবেশন করছিল একটি চীনে মেয়ে। সর্বশেষে মেয়েটি নিয়ে এলো চীনে চা। এ চা তৈরি করবার পদ্ধতিও অন্যরকম। মেয়েটি দুটি কাচের বা পোর্সেলিনের বাটি আনলে। একটি বাটিতে গরম জল ঢেলে তাতে শুকনো ও পাকানো একখণ্ড চায়ের পাতা দিয়ে উপরে দ্বিতীয় বাটিটি চাপা দিয়ে চলে গেল। মিনিট 3-4 পরে সে ফিরে এসে উপর করা বাটিটি নামিয়ে দিতেই দেখি সেই গুটানো চায়ের পাতাখানি সমস্ত বাটি ভরে ছড়িয়ে পড়ে জলের উপর ভাসছে। ব্যাস, চা প্রস্তুত। এখন খালি চিনি মেশাও আর চুমুক দাও। কিন্তু এই চায়ের স্বাদ অধিকাংশ বাঙালিরই ধাতে সইবে না। কুমার চায়ের পেয়ালা তুলে বললে, বিমল, চীনে হোটেলের ভিতর বসে চীনে খানা খেতে খেতে আর চুংচাং চুংচিং কথা শুনতে শুনতে মনে হচ্ছে আমরা যেন আরব্য উপন্যাসের মায়া গালিচায় চেপে হঠাৎ বাংলা ছেড়ে চীন দেশেই এসে পড়েছি। ও পাশের ঘরে ওই চীনেম্যানদের দেখেছো? ওরা খাচ্ছে দাচ্ছে কথাবার্তা কইছে বটে, কিন্তু ওদের মুখে কোনো ভাবের ছাপ নেই। ওরা যেন রহস্যময় মূর্তি। কুমারের কথা ফুরোতে না ফুরোতেই আমার মন অন্যদিকে আকৃষ্ট হলো। ঠিক আমাদের পাশের ঘরেই জাগলো হঠাৎ একটা ক্রুদ্ধ গর্জন। সঙ্গে সঙ্গে বিষম হুড়োহুড়ি ও চেয়ার টেবিল উল্টে পড়ার শব্দ। তারপরেই এক আর্ত। রাত্রিবেলা এই চীনেপাড়া মারামারি হানাহানির জন্য বিখ্যাত। পাছে অন্যের হাঙ্গামায় জড়িয়ে পড়তে হয়, সেই ভয়ে আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। পর মুহূর্তেই একটা মাঝবয়সী রক্তাক্ত চীনেম্যানের মূর্তি টলতে টলতে আমাদের কামরার কাছ বরাবর এসে হেলে পড়ে গেল এবং তার দেহটা এসে পড়ল কামরার ভিতরে একেবারে কুমারের বুকের উপরে। তারপরেই দেখলুম আমাদের কামরার সামনে এসে ভিড় করে দাঁড়ালো প্রায় 8-10 জন চীনেম্যান। তাদের চেহারা দেখলে ভালো মানুষের প্রাণ ধরফর করে উঠবে, কিন্তু আমরা দুজনেই ভালো মানুষ নই। সব আগে রয়েছে লম্বায় না হোক চওড়ায় মস্ত বড় এক মূর্তি। তার ডান হাতে একখানা আধ হাত লম্বা রক্তমাখা ছোড়া। সেইখানা উঁচিয়ে সে আমাদের ঘরের ভিতর ঢুকে পড়বার উপক্রম করলে। মারলুম এক ঘুষি ঠিক চোয়ালের উপরে। আমার গায়ের সব শক্তি ছিল সেই মুষ্টির পিছনে, কারণ আমি জানি মারামারির সময় দরদ করে মারলে ঠকতে হয় নিজেকে। লোকটা ঠিকরে পড়ে গেল ঠিক বজ্রাহতের মতোই। তারপরেই শুনলুম অনেকগুলি ভারী ভারী জুতোর দ্রুত শব্দ।
চোখের পলক পড়তে না পড়তেই আমাদের ঘরের সামনে থেকে সমস্ত জনতা হলো অদৃশ্য। কিন্তু পর মুহূর্তেই হোটেলের অন্যদিকে আবার নতুন গোলমাল উঠল। কাদের সঙ্গে আবার কাদের মারামারি ঝটাপটি চলছে। খুব সম্ভবত পুলিশ এসে পড়েছে। এতক্ষণে কামরার ভিতরে নজর দেবার সময় হলো। কুমার তখন আহত লোকটাকে সযত্নে মাটির উপর শুইয়ে দিয়েছে। কিন্তু তার দিকে একবার তাকিয়ে বুঝলুম আর কোনো আশা নেই। লোকটাও বুঝেছিল, তবু সেই অবস্থাতেও সে চোখ নেড়ে আমাকে তার কাছে যাবার জন্য ইশারা করল। আমি তার পাশে হাঁটু গেড়ে বসে তার মুখের কাছে মুখ নিয়ে গেল। নিঃশ্বাস টানতে টানতে অস্ফুট স্বরে ইংরেজিতে সে বলল, আমি আর বাঁচব না। আমার জামার বোতাম খুলে ফেলো। তাই করলুম। আমার গলায় ঝুলছে একখানা লকেট, সেটা তাড়াতাড়ি বার করে নাও। লকেটখানা বার করতেই সে বললে, লুকিয়ে রাখো, চুনচিউ দেখতে পেলে তুমিও বাঁচবে না। শুনছিও কে? সে প্রথমটা উত্তর দিতে পারলে না, কেবল হাঁপাতে লাগলে। তারপর অনেক কষ্টে থেমে থেমে বললে, সে আমাকে মেরেছে, কিন্তু আমি যখন মরবই, গুপ্তধন তাকেও আমি ভোগ করতে দেব না। হ্যাঁ, এই আমার প্রতিশোধ। মাটির ভিতরে গুপ্তধন। তার কথা বন্ধ হলো। সে চোখ মুদলে। ভাবলুম লোকটা বোধহয় এ জন্মের মতন আর কথা কইতে পারবে না। কুমার বললে, এ কি বলছে বিমল? কিছুই তো বোঝা গেল না। গুপ্তধন কোথায় আছে? লোকটা আবার চোখ খুললে। অত্যন্ত ক্ষীণ স্বরে টেনে টেনে বললে, কিপিন, সেখানে যেও কিপিন। হঠাৎ তার বাক্য রোধ করে মুখ দিয়ে বেরিয়ে এলো এক ঝলক রক্ত, এবং সঙ্গে সঙ্গে তার চোখ কপালে উঠে স্থির হয়ে গেল। বুকে হাত দিয়ে দেখলুম তার হৃৎপিণ্ড আর নড়ছে না। খুনোখুনি, হানাহানি বা কোনো রকম রোমাঞ্চকর কাণ্ডের কথা পর্যন্ত আমি ভাবিনি। কিন্তু দেখো একবার ব্যাপারখানা, এখানেও ছোড়াছুড়ি, প্রাণ নিয়ে টানাটানি, আবার গুপ্তধন, আবার দুর্বোধ্য হেয়ালি, কিপিন। আবার বুঝি আমার চিরচঞ্চল দুষ্ট গ্রহটি সজাগ হয়ে উঠেছেন, কলুর বলদের মতন আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে মারবার জন্যে। হোটেলের একদিক থেকে তখনও আসছিল প্রচণ্ড ছুটোছুটি, হুড়োহুড়ির শব্দ। নিশ্চয়ই গুন্ডাদের সঙ্গে চলছে পুলিশের দাঙ্গা। সেই ফাঁকে আমরা সরে পড়লুম। সদর দরজার কাছেও পুলিশের লোক ছিল। বোধহয় আমাদের বাঙালি দেখেই বাধা দিল না, একেবারে সিধে বাড়িতে এসে উঠলুম। হতভাগা রামহরি বুড়ো হয়েছে, তবু তার চোখের জেল্লা কি কম। আমাদের দেখেই বললে, কার সঙ্গে মারামারি করে আসা হলো শুনি? কে বললে আমরা মারামারি করেছি? থামো খোকা বাবু, মিছে কথা বলে আর পাপ বাড়িও না। নিজেদের জামা কাপড়ের দিকে একবার চেয়ে দেখো দেখি। ও আবার কি, কুমারের জামাই যে রক্তের দাগ! কি সর্বনাশ! এর মধ্যে আবার পাহারাওয়ালাও আছে। এই বুঝি তোমাদের খেতে যাওয়া? এমন সব খুনে ডাকাত নিয়ে আর যে পারা যায় না। হাড় যে ভাজা ভাজা হয়ে গেল। জামা টামা খুলে ফেলো, দেখি কোথায় লাগলো। বাঘাও ঘরের কোণে বসে আমাদের লক্ষ্য করছিল। রামহরির কথাবার্তা শুনে ও হাবভাব দেখে তারও মনে বোধহয় কেমন সন্দেহ জাগলো। তাড়াতাড়ি এগিয়ে এসে আমাদের জামা কাপড় শুকতে শুরু করে দিলে। কোনো গতিকে মানুষ রামহরি ও পশু বাঘার কবল ছাড়িয়ে জামা কাপড় বদলে বাইরে গিয়ে বসল। কুমার বললে, এইবার ধুকধুকি খানা বের করো দেখি। কুমারের মুখের কথা বেরুতে না বেরোতেই হোটেলের সেই হতভাগ্য চিনেম্যানের দেওয়া লকেটখানা আমি বার করে ফেললাম। সেখানাকে ভালো করে পরীক্ষা করবার জন্য আমারও মনের কৌতূহল রীতিমতো অশান্ত হয়ে উঠেছিল। সাধারণত ধুকধুকি বা লকেটের আকার যে এরকম হয়, এখানে তার চেয়েও বড়। রূপোয় তৈরি এই ধুকধুকির উপরকার কারুকার্য দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এ হচ্ছে বিখ্যাত হুনুরি চীনে কারিগরের কীর্তি।
কারিগরির মধ্যে মাঝখানে একটি মূর্তি আঁকা রয়েছে। মূর্তিটি এত ছোট যে ভালো করে দেখবার জন্য অনুবীক্ষণের সাহায্য নিতে হলো। পাকা শিল্পী এতটুকু জায়গার মধ্যে অতি সূক্ষ্ম রেখায় সম্পূর্ণ নিখুঁত এক মূর্তি এমন কায়দায় খুদে ফুটিয়ে তুলেছে যে দেখলে অবাক হতে হয়। কিন্তু কি কুৎসিত সেই মূর্তি! মস্ত ভুঁড়িওয়ালা মোটাসোটা এক চেহারা, দুই চোখ দিয়ে বেরুচ্ছে যেন ঐশ্বর্যের বা ক্ষমতার দর্প। মুখের ফাঁক দিয়ে আত্মপ্রকাশ করছে বড় বড় 8টা দাঁত এবং পা রয়েছে 3খানা। বললুম, কুমার, এ হচ্ছে কোনো খেয়ালি শিল্পীর উদ্ভট কল্পনা, এর মধ্যে কিছু বস্তু নেই। এইবার ধুকধুকির ভিতরটা দেখা যাক। আঙুলের চাপ দিতেই ধুকধুকির ডালা খুলে গেল। ভিতরে রয়েছে একখানা ভাঁজ করা খুব পুরু কাগজ, প্রায় কার্ড বললেও চলে। কাগজখানা হাতে নিয়ে মাথামুন্ডু কিছুই বুঝতে পারলুম না। যদিও তার উপরে কোনো লেখা নেই, তবে নতুনত্ব একটা আছে বটে। চামড়ার বা ধাতুর চাদরের উপরে যেমন নকশা এমবস করা থাকে, এর উপরেও রয়েছে তেমনি উঁচু করে তোলা কতগুলো ডট বা বিন্দু, কোথাও একটা, কোথাও দুটো, কোথাও বা 4টে বা আরো বেশি বিন্দু। কুমার বিস্মিত স্বরে বললে, ও বিমল, এ আবার কিরকম ধাঁধা হে? চীনে ধাঁধা হওয়াই সম্ভব, বাঙালির মাথায় ঢুকবে না। ধুকধুকির ভিতর থেকে আর কিছুই আবিষ্কার করা গেল না, কিন্তু বিন্দুগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো অর্থ আছে, নইলে এত যত্নে কেউ এই কাগজখানাকে ধুকধুকির ভিতরে পুড়ে রেখে দিত না। সেই মৃত চিনেম্যানটা মরবার আগে যে 2-3টে কথা বলে গিয়েছিল, তার দ্বারা বেশ বোঝা যায় যে ছুঁচিউ নামে কোনো দুরাত্মা তাকে আক্রমণ করেছিল এই ধুকধুকির লোভেই। সে এমন ইঙ্গিত দিয়ে গেছে, কিপিন নামক স্থানে গেলে গুপ্তধন পাওয়া যাবে, আর তার রহস্য এই ধুকধুকির মধ্যেই লুকোনো আছে। কুমার বললে, বিমল, প্রথমে যখন আমরা রূপনাথ গুহায় গুপ্তধন আনতে যাই, তখন মরার মাথায় সাংকেতিক লিপির পাঠ উদ্ধার করেছিলে তুমি। এই বিষয়ে তোমার আশ্চর্য ক্ষমতা আছে, ভালো করে ভেবে দেখো, এবারেও তুমি সফল হবে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টাও গেল। বিন্দুগুলো নিয়ে অনেক নাড়াচাড়া করলুম, কিন্তু ব্যর্থ হলো আমার সকল চেষ্টাই। শেষটায় সব চেষ্টা ছেড়ে দিয়ে বললুম, চুলোয় যাক ধুকধুকির রহস্য, তার চেয়ে কিপিন কথাটা নিয়ে আলোচনা করি এসো। কিপিন কোথায়? কুমার বললে, কিপিন হয়তো চীনে মুল্লুকের কোনো জায়গা। অসম্ভব। যাও তো কুমার, আমার লাইব্রেরি থেকে নিয়ে এসো এনসাইক্লোপিডিয়া আর গেজেটিয়ার। কুমার তক্ষুনি ছুটে গেল আর বই নিয়ে ফিরে এলো। দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো ফলই হলো না। কোথাও কিপিন নামে কোনো দেশের কথাই লেখা নেই। কুমার বললে, মরবার সময় সেই চীনে বুড়ো যে আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করে গেছে, এ কথা বিশ্বাস হয় না। কিপিন বলে কোনো জায়গা নিশ্চয়ই আছে। আমি বললুম, থাকতে পারে, কিন্তু হয়তো সেটা তুচ্ছ গণ্ডগ্রাম, বাইরের কেউ তার কথা জানে না। সেদিন এই পর্যন্ত। কুমার বাড়ি ফিরে গেল, আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়লুম। ঘুমের ঘোরে সে মুছে দিল কিপিন, ধুকধুকি আর গুপ্তধনের রহস্য। পরের দিন সকালবেলা আমি আর কুমার চা পান করছি। বাঘাও এসে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে তার প্রভাতী দুধের বাটির লোভে। এমন সময় কমলকে নিয়ে বিনয়বাবু এলেন। যারা আমাকে চেনেন, এই দুজনের সঙ্গেও নিশ্চয়ই তাদের পরিচয় আছে। সকালবেলায় পরীক্ষা করতে করতে ধুকধুকি খানা চায়ের টেবিলের উপরে রেখে দিয়েছিল। বিনয়বাবু এসেই সেখানে দেখতে পেয়ে বললেন, ওটা কি হে বিমল? সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল বিনয়বাবুর অসাধারণ পাণ্ডিত্যের কথা। সারা জীবন ধরে তিনি জ্ঞান সমুদ্রের ডুবুরির কাজ করে এসেছেন। আজ বয়সে 50 পার হয়েছেন, তবু বিদ্যাচর্চা ছাড়া আর কোনো আনন্দেই তার নেই। তিনি হচ্ছেন আশ্চর্য এক বৃদ্ধ ছাত্র, এবং এই বিশ্ব হচ্ছে তার কাছে বিদ্যালয়ের মতন। দর্শন, বিজ্ঞান, রসায়ন, ইতিহাস, প্রত্নতত্ত্ব, যে কোনো বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেছি, কখনো সঠিক উত্তরের অভাব হয়নি। কুমার তো তার নাম রেখেছে জীবন্ত অভিধান। কাজেই তাকে পেয়ে আশান্বিত হয়ে ধুকধুকিটা
তাড়াতাড়ি তার হাতে তুলে দিলুম। বিনয়বাবুর দুই চোখ ধুকধুকের দিকে চেয়েই কৌতূহলে প্রদীপ্ত হয়ে উঠল। তিনি বললেন, আরে, এরকম লকেট তো কখনো দেখিনি। এটা তো এই দেশে তৈরি নয়। চীনের জিনিস। কোথায় পেলে? এক চিনেম্যানের দান, কিন্তু ওপরের ওই মূর্তিটা কি অদ্ভুত দেখেছেন? অদ্ভুত? হ্যাঁ, মূর্তির মুখখানা চীনে ছাঁচের বটে, কিন্তু আসলে হচ্ছে আমাদেরই পৌরাণিক মূর্তি। সবিস্ময়ে বিনয়বাবুর মুখের দিকে তাকিয়ে রইলুম। তিনি বললেন, এ হচ্ছে হিন্দু যক্ষরাজ কুবেরের চেহারা। অষ্টদত্ত 3 পদ। উদ্ভট কুৎসিত চেহারার জন্যই যক্ষরাজের নাম হয়েছে কুবের। তবে ঐশ্বর্যের মহিমায় তার শ্রীহীনতার দুঃখ বোধহয় দূর হয়েছে। কুমার বললে, বিনয়বাবু, আপনি কুবেরকে তো চিনলেন, কিন্তু বলতে পারেন কিপিন বলে কোনো জায়গা আছে কিনা? বিনয়বাবু ভ্রু কুঞ্চিত করে বললেন, কিপিন? কিপিন? নামটা শুনেছি বোধহয়। বুড়ো হয়েছি, ফস করে সব কথা স্মরণ হয় না। বসো ভাইয়া, মনে করবার জন্য একটু সময় দাও। আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলো। মিনিট 3 পরে সমুজ্জ্বল মুখে বিনয়বাবু বললেন, মনে পড়েছে, মনে পড়েছে। কিন্তু কিপিন নিয়ে তোমাদের এমন আশ্চর্য মাথা ব্যথা কেন? তোমরা কি আজকাল ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছো নাকি? আমি বললুম, রক্ষে করুন, আমাদের ইতিহাসবিদ বলে উপহাস করবেন না। আমরা খালি জানতে চাই কিপিন কোন দেশ। কিপিন বা কাপিন হচ্ছে অনেক শতাব্দী আগেকার নাম। নামটি দেশীয় নয়, চীনে। 7ম শতাব্দীতে কিপিন বলতে বোঝাতো উত্তর পূর্ব আফগানিস্তানের কপিশ নামের জায়গাকে। তার আগে আরেক সময়ে ভারত সীমান্তের গান্ধার প্রদেশকেও কিপিন বলে ডাকা হতো। চীনে লেখকরা ভারতের আরও কোনো কোনো দেশকে কিপিন বা কাপিন নামে জানতেন। তোমরা কোন কিপিনের কথা জানতে চাও বুঝতে পারছি না, তবে 7ম শতাব্দীর কিপিন সম্বন্ধে বড় বড় ঐতিহাসিক একটি অদ্ভুত গল্প বলেছেন। তোমাদের ধুকধুকির উপরে কুবেরের মূর্তি দেখে সেটা আমার মনে পড়ছে। আমি বললুম, আচ্ছা বিনয়বাবু, আগে গল্পটাই শুনি। বিনয়বাবু চেয়ারের উপরে হেলে পড়ে বলতে লাগলেন, এই ঐতিহাসিক গল্প নিয়েও অল্প বিস্তর মতান্তর আছে। ও সব গোলমালের মধ্যে ঢুকে দরকার নেই। চীনা পর্যটক হুয়েনসাং এর ভ্রমণ আর জীবন কাহিনীতে যে গল্পটি আছে সেইটি তোমাদের কাছে বলবো। ভিনসেন্ট এ স্মিথের আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে বিখ্যাত ইতিহাসেও এই গল্পটি পাবে। কিন্তু গল্পটি বলবার আগে আমাকে আরো কয়েক শতাব্দী পিছিয়ে যেতে হবে। শক জাতীয় কনিষ্ক তখন ভারত সম্রাট। 2য় শতাব্দীর কথা। তখন সারা এশিয়ায় চীনাদের বড় প্রভুত্ব। শকেরা ভারত দখল করেও চীনাদের কর দিতে বাধ্য ছিল। 2-1 বার বিদ্রোহ প্রকাশ করেও চীনাদের কাছে তারা সুবিধা করে উঠতে পারেনি। সম্রাট কনিষ্কই সর্বপ্রথমে চীনাদের জাঁক ভেঙে দিলেন। তিনি কেবল কর দেওয়াই বন্ধ করলেন না, তিব্বত ছাড়িয়ে চীন সাম্রাজ্যের ভিতরে ঢুকে পড়ে দেশের পর দেশ জিতে তবে ফিরে এলেন এবং আসবার সময় জামিন স্বরূপ সঙ্গে করে নিয়ে এলেন চীনের কয়েকজন রাজপুত্রকে। কেউ কেউ বলেন তাদের মধ্যে চীন সম্রাটের এক ছেলে ছিলেন। আফগানিস্তানকে সে সময় ভারতেরই এক প্রদেশ বলে ধরা হতো। চীন রাজপুত্ররা শীতের সময় পাঞ্জাবে থাকতেন আর গরমের সময় থাকতেন আফগানিস্তানে শালোকা নামে বৌদ্ধ হীনযান সম্প্রদায়ের এক মঠে। এই মঠটি ছিল কপিশ পাহাড়ের এক ঠান্ডা উপত্যকায়। এই কথা বোধহয় না বললেও চলবে যে তখন পৃথিবীতে মুসলমান ধর্মের সৃষ্টি হয়নি। আফগানিস্তানে তখন বাস করত হিন্দু আর বৌদ্ধরাই। আজও আফগানিস্তানের চারিদিকে তখনকার বৌদ্ধ মঠের বহু ধ্বংসাবশেষ পাওয়া যায়। কিছুকাল পরে চীন রাজপুত্রদের দেশে ফিরে যেতে দেওয়া হলো। যাবার সময় তারা শালোকা বা কপিশ মঠকে দান করে গেলেন বিপুল বিত্ত, তাল তাল সোনা, কাঁড়ি কাঁড়ি মণিমুক্ত।
সেকালের সেই ঐশ্বর্যের পরিমাণ একালে হয়তো হবে কোটি কোটি টাকা। চীন রাজপুত্ররা কেবল টাকা দিয়েই গেলেন না, ভারতকে শিখিয়ে গেলেন ন্যাশপাতি ও পিচ ফল খেতেও। তারা আসবার আগে এই অঞ্চলে ও দুটি ফলের ফসল ফলত না। এইবার হুয়েনসাং এর কথা। তিনি ভারতে বেড়াতে এসেছিলেন 7ম শতাব্দীতে। শালকা কপিস মঠে 360 খ্রিস্টাব্দে গিয়ে বর্ষাকালটা কাটিয়ে দিয়েছিলেন। অতদিন পরেও মঠের বৌদ্ধ সন্ন্যাসীরা 2য় শতাব্দীর সেই চীন রাজপুত্রদের অসাধারণ দানের কথা নিয়ে হুয়েনসাং এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেননি। সন্ন্যাসীরা আর এক বিষয় নিয়ে হুয়েনসাং এর কাছে ধর্ণা দিলেন। সন্ন্যাসীরা বললেন, কপিস মঠে যক্ষরাজ কুবেরের প্রকাণ্ড এক পাথরের মূর্তি আছে এবং তারই পায়ের তলায় পোঁতা আছে চীন রাজপুত্রদের দেওয়া অগাধ ঐশ্বর্য। সেই ঐশ্বর্য উদ্ধার করবার জন্য হুয়েনসাংকে অনুরোধ করা হলো। হুয়েনসাং জিজ্ঞাসা করলেন, আপনারা যখন গুপ্তধনের সন্ধান জানেন তখন আমাকে অনুরোধ করছেন কেন? সন্ন্যাসীরা জানালেন, ভয়াবহ যখেরা ওই গুপ্তধনের উপরে পাহারা দেয় দিন রাত। একবার এক অধার্মিক রাজা গুপ্তধন অধিকার করতে যায়, কিন্তু যখেরা এমন উৎপাত শুরু করে যে রাজা প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন। আমরাও যতবার গুপ্তধন নেবার চেষ্টা করেছি ততবারই কোনো না কোনো ভৌতিক উৎপাত হয়েছে। রাজপুত্ররা অর্থ দিয়েছিলেন মঠের উন্নতির জন্যে, কিন্তু সংস্কারের অভাবে মঠের আজ অতি দুর্দশা হলেও ধন ভাণ্ডারে হাত দেওয়ার উপায় যে নেই। আপনি সাধু ব্যক্তি, আপনার উপরে হয়তো যখেরা অত্যাচার করবে না। হুয়েনসাং রাজি হয়ে ধূপধুনো জেলে উপাসনা করে যক্ষদের উদ্দেশ্য করে বললেন, হে যক্ষ, হে গুপ্তধনের রক্ষক, আমার উপরে প্রসন্ন হও। আমি মন্দির মঠের মেরামতির জন্য যে অর্থের দরকার কেবল তাই নিয়ে বাকি সব ঐশ্বর্য যথাস্থানে রেখে দেব। যকেরা হুয়েনসাংকে বাধা দিলে না। গুপ্তধনের অধিকাংশই হয়তো এখনো মাটির তলায় লুকোনো আছে। আবার গল্প ফুরল। আমি বললুম, কিন্তু আমাদের গল্প এইবার শুরু হবে। বিনয়বাবু জিজ্ঞাসু চোখে আমার পানে তাকিয়ে বললেন, তার মানে? পরে সব বলছি। আপনার এই ঐতিহাসিক গল্পটি অত্যন্ত চিত্তাকর্ষক। অন্ধকারের মধ্যে একটু একটু আলো দেখতে পেয়েছি বটে, কিন্তু সেইটুকুই যথেষ্ট নয়। ধাঁধায় পড়ে আছি এই কাগজখানা নিয়ে। এর রহস্য উদ্ধার করতে পারেন কি? বলেই আমি ধুকধুকির ভিতর থেকে পুরো কাগজখানা বার করে তার হাতে দিলুম। বিনয়বাবু কাগজখানার উপরে চোখ বুলিয়েই সহজ স্বরে বললেন, এ তো দেখছি ব্রেল পদ্ধতিতে লেখা। কুমার লাফিয়ে উঠে বললে, ব্রেল পদ্ধতিতে লেখা? অর্থাৎ যে পদ্ধতিতে অন্ধেরা লেখাপড়া করে? হ্যাঁ, এই পদ্ধতিতে 1 থেকে 6টি মাত্র বিন্দুকে নানাভাবে সাজিয়ে বর্ণমালা প্রভৃতির সমস্ত কাজ সারা যায়। আমি অন্ধ না হলেও কেবল কৌতূহলের বশবর্তী হয়ে এই পদ্ধতিটি শিখে নিয়েছি। আমি উৎসাহিত হয়ে বললুম, তাহলে লেখাটা আপনি এখনই পড়তে পারবেন? নিশ্চয়ই, খুব সহজেই। কুমার আহ্লাদে আটখানা হয়ে বলে উঠল, জয় বিনয় বাবুর জয়। আমরা সবাই কৌতূহলী চোখে বিনয়বাবুর মুখের পানে তাকিয়ে রইল। ধুকধুকির ডালা খুলে বা হাতের উপরে সেখানা রেখে বিনয়বাবু আগে সেই এমবস করা বিন্দুগুলোর উপরে ডান হাতের আঙুল বুলিয়ে গেলেন। তারপর বললেন, এর উপরে ইংরেজি ভাষায় লেখা রয়েছে শালকা, পশ্চিম দিক, ভাঙা মঠ, কুবের মূর্তি, গুপ্ত গুহা। ব্যাস, আর কিছু নেই। আমি খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে কথাগুলো মনে মনে নাড়াচাড়া করে দেখলুম। তারপর বললুম, বিনয়বাবু, আপনার মতে শালকা, কিপিন, কাপিন, কপিস বলতে এক জায়গাকেই বোঝায়?
আমার মত নয় বিমল, এ হচ্ছে ঐতিহাসিকদের মত। ওখানে গুপ্তধন আছে, এটাও ঐতিহাসিক সত্য? একে ঐতিহাসিক সত্য না বলে ঐতিহাসিক গল্প বলা উচিত। এই গল্প বলেছেন বিখ্যাত চৈনিক পরিব্রাজক হুয়েনসাং। ঐতিহাসিকেরা গল্পটির উল্লেখ করেছেন মাত্র, অর্থাৎ এর সত্য মিথ্যার জন্য ঐতিহাসিকরা দায়ী নন। তাহলে শালোকা বা কপিস মঠের কথাও গল্পের কথা? না, কাপিন, কিপিন, শালোকা বা কপিস যে নামেই ডাকো, মঠের ধ্বংসাবশেষ আজও আছে। উত্তর পূর্ব আফগানিস্তানে? হ্যাঁ, ও জায়গাটির আধুনিক নাম হচ্ছে কাফরিস্তান। কুমার বললে, কার্ফিস্তান? ও বাবা, সে যে হিন্দুকুশ পাহাড়ের ওপারে, সেখানেও বৌদ্ধ মঠ, হিন্দু দেবতা কুবের। বিনয়বাবু বললেন, কুমার, আজকের দিনে ভারতবাসী পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষা পেয়ে নিজেকে সভ্যতায় অগ্রসর হয়েছে বলে মনে করে বটে, কিন্তু স্বদেশ আর স্বজাতি সম্বন্ধে হয়েছে রীতিমতো অন্ধ। তোমাদের শিক্ষাগুরু ইংরেজরা আফগানিস্তানের এপারেই ভারতের সীমারেখা টেনেছে বলে সেইটাকেই সত্য বলে মেনে নেবার কারণ নেই। একসময় ভারত সম্রাটের সাম্রাজ্য যতদূর বিস্তৃত ছিল, ইংরেজরা আজও ততদূর পর্যন্ত পৌঁছতে পারেনি। আফগানিস্তান নামে কোনো দেশের নাম কেউ তখন স্বপ্নেও শোনেনি। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত গ্রিকদের তাড়িয়ে দিয়েছিলেন হিন্দুকুশের ওপারে। আজ বিলাতি জিওগ্রাফি যাকে আফগানিস্তান বলে ডাকে, তখনকার পৃথিবী তাকে ভারতবর্ষ বলেই জানত। আর সেখানে বাস করত ভারতের হিন্দু, বৌদ্ধ, জৈনরাই। ওখানে যে বৌদ্ধ মঠ আর হিন্দু দেবতা থাকবে, এ আর আশ্চর্য কথা কি? ভারতের গৌরবের দিনে উত্তরে চীন দেশে, দক্ষিণে জাভা, বালি, সুমাত্রা দ্বীপে আর পূর্বে কাম্বোডিয়া প্রভৃতি স্থানেও হিন্দু দেবতাদের যাতায়াত ছিল। তোমরা সত্যিকার ভারতের ইতিহাস পড়ো ভাই, নিজেদের এমন ছোট করে দেখো না। আমি বললুম, উত্তম, তাহলে 2-4 দিনের মধ্যেই আমরা কাফরিস্তানে ভারতের পূর্ব গৌরব দেখবার জন্য যাত্রা করব, আর আমাদের পথপ্রদর্শক হবেন আপনি। বিনয়বাবু সবিস্ময়ে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমাদের এই আকস্মিক উৎসাহ অত্যন্ত সন্দেহজনক। কেন? বিমল ভায়া, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমি তোমাদের খুব ভালো করেই চিনি। ধুন্দুকির ওপরের ব্রেইল পদ্ধতিতে লেখা এই অদ্ভুত কথাগুলো আর কাপিন, কিপিন বা কপিস মঠ সম্বন্ধে তোমাদের আগ্রহ দেখেই বুঝতে পেরেছি আবার তোমরা নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছ। আসল ব্যাপারটা কি বলো দেখি? আমি তখন হাসতে হাসতে চীনে হোটেলের ঘটনাটা বর্ণনা করলুম। সমস্ত শুনে বিনয়বাবু হা হা করে হেসে উঠে বললেন, বিমল, কুমার, তোমাদের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গিয়েছে। কেন? কনিষ্ক ছিলেন 2য় শতাব্দীর মানুষ। গুপ্তধনের কথা যদি সত্য বলে মেনে নেওয়া যায়, তাহলেও আমি বলতে বাধ্য যে এতকাল পরে সেখানে গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না। কারণ? কারণ ঐতিহাসিক গল্পেই প্রকাশ, প্রাচীনকালে ওই গুপ্তধনের কাহিনীটি ছিল অত্যন্ত বিখ্যাত, তাই আরও অনেকে তা লাভ করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। কিন্তু 7ম শতাব্দীতেও হুয়েনসাং স্বচক্ষে সেই গুপ্তধন দেখেছিলেন। 2য় শতাব্দী থেকে 7ম শতাব্দী বড় কম দিনের কথা নয়। তারপর কত বিদেশি দস্যু দিগ্বিজয় বেরিয়ে ঠিক ওই অঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এই কথা ভুলে যাচ্ছ কেন? তারা কি ওই গুপ্তধনের কথা শোনেনি? না শোনাও আশ্চর্য নয়। তারপর ভারতে কতবার অন্ধযুগ এসেছে, বারবার কত রাজ্যের, কত ধর্মের উত্থান পতন হয়েছে। মঠ গেছে ভেঙে, সন্ন্যাসীরা গেছে পালিয়ে, বিপ্লবের পর বিপ্লবের মধ্যে পড়ে লোকে গুপ্তধনের কথা না ভুললেও ঠিকানা হয়তো ভুলে গিয়েছে। পৃথিবীতে এমন অনেক বিখ্যাত গুপ্তধনের গল্প শোনা যায়, যার কথা সকলেই জানে, কিন্তু যার ঠিকানা কেউ জানে না। কুমার বললে, তারপর আরও একটা কথা ভেবে দেখুন বিনয়বাবু, আপনি ইতিহাসের যে গল্পটা বললেন আমরা কেউই তা জানতুম না,
কিন্তু এই হতভাগ্য চিনেম্যানের কাছ থেকে আমরা যে ধুন্দুকিটা পেয়েছি তার সঙ্গে ওই গল্পের প্রধান কথাগুলো অবিকল মিলে যাচ্ছে। যেমন শালোকা, ভাঙা মঠ, কুবের মূর্তি। আপনি বলছেন শালোকা বা কসিপ মঠ ছিল পাহাড়ের উপত্যকায়। ধুন্দুকির লেখাতেও রয়েছে গুপ্তধনের কথা, আর গুহা থাকে পাহাড়েতেই। তারপর সেই চিনেম্যান মরবার আগে কিপিনেরও কথা বলেছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে যেমন করেই হোক একালের কেউ কেউ ওই প্রাচীন ঐতিহাসিক গুপ্তধনেরই ঠিকানা জানতে পেরেছে। বিনয়বাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, না ভায়া, আমি তোমাদের পথপ্রদর্শক হতে পারবো না। তোমরা যতই যুক্তি দেখাও, বুনো হাঁসের পিছনে ছোটবার বয়স আর আমার নেই। তারপর অত লোভও ভালো নয়। ভগবান আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট। আবার গুপ্তধনের উদ্দেশ্যে দেশ দেশান্তরে ছুটোছুটি করা কেন? বিনয়বাবু আমাদের ভুল বুঝেছেন দেখে আমি আহত স্বরে বললুম, বিনয়বাবু, আপনি তো জানেন টাকাই আমাদের ধ্যান জ্ঞান নয়। এই গুপ্তধন হচ্ছে আমাদের ঘর ছেড়ে পথে বেরোবার একটা ওজোর বা উপলক্ষ মাত্র। গেল জন্মে আমি আর কুমার নিশ্চয়ই বেদুইন ছিলাম। শান্ত শ্যামলতার সুখ স্বপ্নের চেয়ে অশান্ত মরুভূমির বিভীষিকায় আমাদের কাছে ভালো লাগে। দক্ষিণ বাতাসের চেয়ে কালবৈশাখীর ঝড়ই আমরা বেশি পছন্দ করি। এমন সময় রামহরি ঘরের ভিতরে ঢুকে বললে, খোকাবাবু, 4টে চিনেম্যান এসেছে এ বাড়ির বাবুর সঙ্গে দেখা করতে। আমি আশ্চর্য হয়ে বললুম, চিনেম্যান আমার সঙ্গে দেখা করতে চায়? তারা ঠিকানা জানবে কেমন করে? তাও বটে। তাই তো, কে এরা? কেন আমার সঙ্গে দেখা করতে চায়? কলকাতায় ভদ্র অভদ্র কোনো চিনেম্যানের সঙ্গেই তো আমার আলাপ পরিচয় নেই। রামহরি বললে, কি গো, ওদের কি বলবো? এখানে আসতে বলো। রামহরি চলে গেল। ধুকধুকিটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে আমি জামার পকেটে রেখে দিলুম। ঘরের ভিতরে প্রথমেই যে মূর্তিটা এসে দাঁড়ালো তাকে দেখেই চিনতে আমার একটুকুও বিলম্ব হলো না। কাল রাত্রে হোটেলে এই লোকটাই ছোড়া হাতে করে সেই চীনে বুড়োকে মারাত্মক আক্রমণ করেছিল। আমি হতভম্বের মতন তার দিকে তাকিয়ে আছি দেখে সে একগাল হেসে ইংরেজিতে বললে, হ্যাঁ কি বাবু, তুমি আমাকে চিনে ফেলাচ্ছ? আমরা পুরানো বন্ধু, কি বলো? আমি রুক্ষ স্বরে বললুম, এখানে তোমার কি দরকার? বলছি আগে ভালো করে একটু বসি। তারপর আমার সম্মতির অপেক্ষা না করেই সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল এবং তার আরো 3 জন সঙ্গীও ঘরের ভিতর ঢুকে দাঁড়িয়ে রইল, ঠিক 3টে পাথরের মূর্তির মতন। প্রথম চিনেম্যানটা আবারও একগাল হেসে বললে, বেশ বাবু, বেশ বেশ বেশ, তাই দিও। কিন্তু এতটা তাড়াতাড়ি কেন? আগে আমার কথাই শোনো না। আমি বসে বসে লোকটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলো। আগেও দেখেছিলুম, এখনো দেখলুম। মাথায় সে 5 ফুটও উঁচু হবে না, কিন্তু তার দেহটা চওড়ায় সাধারণ মানুষের দ্বিগুণ। অসম্ভব চওড়া দেহের উপরে মঙ্গলীয় ধাঁচে গড়া মুখ। আমার সামনে বসে আছে যেন মানুষের ছদ্মবেশে বিভৎস একটা ওরাং ওটাং। সে হাসতে হাসতে বললে, বাবু, হোটেলে কাল তুমি আমার মুখের উপরে যে ঘুষিটা চালিয়েছিলে আমি এখনো তা ভুলিনি। আমি বললুম, ওহো, সেই জন্যই কি তুমি আজ প্রতিশোধ নিতে এসেছো? মোটেই নয় বাবু, মোটেই নয়। আমি তোমার ঘুষির তারিফ করি। জবাব না দিয়ে ভাবতে লাগলুম লোকটার আসল উদ্দেশ্যটা কি। সে বললে, ভগবান আমাকে ঢ্যাঙা করেননি, কিন্তু আমার গায়ে শক্তি দিয়েছেন। এজন্য ভগবানকে ধন্যবাদ। এক হাতে আমি 3 মণ মাল মাথার উপরে তুলে 16 হাত দূরে ছুঁড়ে ফেলতে পারি, কিন্তু আমার মতন লোককেও তুমি এক ঘষেতে কাবু করেছ। যদিও আমি তোমার জন্য প্রস্তুত থাকলে
এমনও ঘটন ঘটতো না। তবে তুমি বাহাদুর। তোমার নাম কি ছুমছিউ? সে চমকে উঠল, তারপর বললে, তাহলে তুমি আমার নাম পর্যন্ত আদায় করেছ? ভালো কথা নয়, ভালো কথা নয়। বলতে বলতে ধাঁ করে পকেটের ভিতর হাত চালিয়ে দিয়ে বার করলে একটা রিভলভার। তার পিছনের 3 মূর্তিও সঙ্গে সঙ্গেই এক একটা করে রিভলভার বার করে ফেললে। আমাদের চোখের সামনে স্থির হয়ে রইল 4-4টে রিভলভারের চকচকে নুলছে। ছুমছিউর রিভলভারটার লক্ষ্য ঠিক আমার দিকে। এভাবে চোখের সামনে রিভলভার তুললে কারোরই মনে স্বস্তি হয় না। আমারও হলো না। কুমার, বিনয়বাবু ও কমলের মুখের পানে একবার আর চোখে চেয়ে দেখল। রিভলভারের মহিমায় তাদের কারোরই ভাবান্তর হয়নি দেখে বিস্মিত হলুম না। আমরা সকলেই একই বিপদ পাঠশালার পাঠ গ্রহণ করেছি বহুবার। রিভলভার দেখেই আর্তনাদ করবার অভ্যেস আমাদের নেই। ঘরের এদিকে ওদিকেও একবার চোখ বুলিয়ে নিল। আমাদের পিছনে ঘরের দেওয়াল। আমার ডান পাশে কুমার, বাঁ পাশে বিনয়বাবু, তার পাশে কমল বসে আছে। আমার সামনেই একটা গোল মার্বেলের টেবিল, তার ওপাশে বসে ছুমছিউ এবং তার পিছনে এক সারিতে দাঁড়িয়ে আছে তার 3টে চিনেম্যান। তাদের পিছনে এ ঘর থেকে বেরুবার একমাত্র দরজা। পিছনে হটবার উপায় নেই। চীনেদের এড়িয়ে দরজার দিকে যাওয়াও অসম্ভব। নিজের ঘরেই ফাঁদে পড়ে গিয়েছি। পালাবার পথ একেবারে বন্ধ। টেবিলের তলায় স্থির হয়ে বসে আছে বাঘা। অন্য কোনো কুকুর হলে এতক্ষণে নিশ্চয়ই গর্জন করে তেড়ে যেত, কিন্তু রিভলভারের সামনে গর্জন করলে বা তেড়ে গেলে যে মহা বিপদের সম্ভাবনা, এটা বুঝতে তার বেশি দেরি লাগলো না। এমনি শিক্ষিত কুকুর সে। ছুমছিউ হাসতে হাসতে বললে, বাবু, কি দেখছ, কি ভাবছ? বুঝতে পারছো তো, এ বাড়ির মালিক হচ্ছি এখন আমি। হতভাগার বাদুড়ে মুখে হাসি দেখে গা যেন জ্বলে গেল। বললুম, ছুমছিউ, তোমার রিভলভার নামাও। তুমি ভুলে যাচ্ছ এটা চীন দেশ নয়। ছুমছিউ বললে, না বাবু, না না না, বললেন নে। আমি জানি এটা বাংলাদেশ, আর এখানে বাস করে কাপুরুষ বাঙালিরা। আমরাও সশস্ত্র হলে এ কথা বলবার সাহস তোমার হতো না। চুপ কর বাবা, চুপ কর। তোমার সঙ্গে আমি গল্প করতে আসিনি। কাল হোটেল থেকে তোমরা একটা লকেট চুরি করে এনেছ। ভালো চাও তো সেখানা ফিরিয়ে দাও। ছুমছিউ, তুমি চন্ডু খেয়ে স্বপ্ন দেখছো? লকেট সে আবার কি? আকাশ থেকে খসে পড়ার চেষ্টা করো না বাবু। তুমি বলতে চাও তোমার কাছে একখানা রুবোর লকেট নেই? হ্যাঁ, আমার যুক্তি হচ্ছে, চোর ডাকাত খুনিকে ঠকাবার জন্য দরকার হলে মিথ্যে কথা বললে পাপ হয় না। অতএব কোনো রকম দ্বিধা না করে বললুম, না, সোনার বা রূপোর বা পিতলের কোনো রকম লকেট ফকেটের ধার আমি ধারি না। বিনয়বাবু টেবিলের উপর থেকে একখানা বই তুলে নিয়ে খুব মনোযোগের সঙ্গে পড়তে শুরু করে দিলেন। কমলও কম দুষ্ট নয়, বললে, ছুমছিউ, তুমি একটা লক্ষ্য ঠুংরি শুনবে? বাঘা যেন নাচারের মতন লম্বা হয়ে শুয়ে পড়ে সামনের দিকে 2 থাবা বাড়িয়ে দিয়ে তার উপরে নিজের মুখ স্থাপন করলে, কিন্তু তার দৃষ্টি রইল চিনেম্যানদের দিকে। ছুমছিউ বললে, ওহে বাবু, আমার সঙ্গে রসিকতা করা নিরাপদ নয় কিন্তু। মানুষ খুন করতে আমি বড্ড ভালোবাসি। চোখে দেখবার আগে আমি মানুষ খুন করে বসি। আমি বললুম, কিন্তু চোখে দেখেও তুমি দয়া করে আমাদের খুন করছো না কেন শুনি? লকেটখানা কোথায় রেখেছো এখনো টের পাইনি বলে। তাহলে লকেটখানা পেলেই তোমরা আমাদের খুন করবে? না 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 না, তোমরা ভদ্র ব্যবহার করো, আমরাও ভদ্র ব্যবহার করবো। ধন্যবাদ, কিন্তু লকেট আমাদের কাছে নেই। নেই নাকি? কিন্তু হোটেলে কাল তুমি যখন মরো মরো বুড়ো চ্যাঙের গলা থেকে লকেটখানা খুলে নিচ্ছিলে, আমাদের লোকটা দেখেছিল।
তারপর তোমাদের পিছু ধরে এসে আমাদের লোক এই বাড়িখানা দেখে গিয়েছে, বুঝেছ? আমরা বুনো হাঁসের পিছনে ছুটে এখানে আসেনি। ঠিক সেই সময় দেখলুম দরজার বাইরে রামহরির মুখ একবার উকি মেরেই সাত করে সরে গেল। আগেই বলেছি, দরজার দিকে পিছু ফিরে 3টে চিনেম্যান এক সারিতে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল ছুঞ্চিউ। সুতরাং তারা কেউ এই দৃশ্যটা দেখতে পেলে না। আমি অত্যন্ত আশ্বস্ত হলুম এবং কুমার ও কমলের মুখ দেখে বুঝলুম তারাও দেখেছে এই দৃশ্যটা। বিনয়বাবু হঠাৎ হাতের বইখানা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিলেন। তার গোফদারির ফাঁকে একটুখানি হাসির ঝিলিক ফুটেই মিলিয়ে গেল। বিনয়বাবু তাহলে বই পড়তে পড়তে চোরা চোখেও তাকাতে পারেন। বাঘা টপ করে উঠে পড়ে একটা ডন দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো এবং ঘন ঘন নাড়তে লাগলো তার ল্যাচটা। ছুঞ্চিউ আশ্চর্য হয়ে বললে, আরে আরে আরে, কুকুরটা খামোকা দাঁড়িয়ে উঠে ল্যাচ নাড়তে শুরু করে দিলে কেন? আমি বললুম, ধন্যবাদ, কিন্তু লকেট আমাদের কাছে নেই। ছুঞ্চিউ চট করে একবার পিছন দিকটা দেখে নিয়ে বললে, আমার কেমন সন্দেহ হচ্ছে, আমি বিপদের গন্ধ পাচ্ছি। না 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 না, আর দেরি করা নয়, হয় লকেট দাও নাই মরো। সে রিভলভারটা বাগিয়ে ধরে 2 পা এগিয়ে এলো। কুমার বললে, অতটা এগিয়ে এসো না ছুঞ্চিউ, অতটা এগিয়ে এসো না, তাহলে আমি খপ করে হাত বাড়িয়ে রিভলভারটা কেড়ে নিতে পারি। ছুঞ্চিউ আবার পিছিয়ে পড়ে বললে, কেড়ে নেবে? দানব মানব ভগবান শয়তান, ছুঞ্চিউয়ের কাছ থেকে রিভলভার কেড়ে নেবে কে রে? কে? ওরে, এই বাঙালি বাবুদের কেউ একটা আঙুল নাড়লেই তোরা গুলি করে তারা খুলি উড়িয়ে দেবে, বুঝেছিস? তারা 4 জনে আমাদের এক একজনের দিকে লক্ষ্য স্থির করে রিভলভার তুলে ধরলে। এইবারে সত্য সত্যই ছুঞ্চিউয়ের 2 চোখে ফুটে উঠল হত্যাকারীর জ্বলন্ত দৃষ্টি। দাঁত মুখ খিচিয়ে সে বললে, এই আমি 3 গুনছি, এর মধ্যে লকেট না দিলে আর তোদের রক্ষা নেই। 1, 2। ছুঞ্চিউ 2 গুনবার সঙ্গে সঙ্গে দ্বার পথে আবার রামহরির আবির্ভাব। পা টিপে টিপে সে ঘরের ভিতর এসে দাঁড়ালো, এক গাছা লম্বা মোটা দড়ির 2 মুখ 2 হাতে ধরে। তারপর সে গাছাকে স্কিপিং দড়ির মতন শূন্যে তুলেই সে একসঙ্গে 3 চীনে মূর্তির মাথার উপর দিয়ে ফেলে খুব জোরে মারলে এক প্রচণ্ড হ্যাঁচকা টান। বয়সে রামহরি 55 পার হলেও এখনো সে শক্তিহীন হয়নি। পর মুহূর্তেই 3 চীনে মূর্তি একসঙ্গে ঠিকরে পপাত ধরণী তলে। বিনয়বাবুর সঙ্গে কুমার ও কমল সেই মুহূর্তেই এক এক লাফে সেই ভূপতিত দেহ 3টের উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে শব্দ শুনে চমকে ছুঞ্চিউ যেই ভুলে মুখ ফিরিয়েছে, অমনি বাঘা তড়াক করে লাফ মেরে তার রিভলভার শুদ্ধ ডান হাতের কবজিতে কামড় মেরে ঝুলে পড়ল এবং সঙ্গে সঙ্গে আমি ধাক্কা মেরে সামনের টেবিলটা সরিয়ে ছুঞ্চিউর চোয়ালের উপরে দিলুম বিষম এক নক আউট ব্লো। হঠাৎ গোড়াকাটা গাছের মতন ছুঞ্চিউ শটান লম্বা হয়ে শুয়ে পড়ল ঘরের মেঝের উপরে। সমস্ত ব্যাপারটা বলতে এতগুলো লাইনের দরকার হয় বটে, কিন্তু এগুলো ঘটতে 1 সেকেন্ডের বেশি সময় লাগেনি। হাতে মুষ্টিযুদ্ধের দস্তানা পরে চোয়ালের ঠিক জায়গায় ঘুষি মারতে পারলে প্রতিপক্ষ তখনই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়বেই পড়বে, কিন্তু দস্তানাহীন হাতে চোয়ালের যথাস্থানে ঘুষি মারলেও প্রায়ই দেখা যায় চোয়াল ভেঙে রক্তাক্ত হয়ে গেলেও এবং কাবু হয়ে পড়লেও প্রতিপক্ষ জ্ঞান হারায়নি। ছুঞ্চিও জ্ঞান হারালো না। মাটিতে পড়েই সে তাকিয়েছে দেখে আমি তারই হাত থেকে খসে পড়া রিভলভারটা তুলে নিয়ে ধমক দিয়ে বললুম, চুপ করে শুয়ে থাক চিনিয়ে বাঁদর, নড়লেই মরবি, তোকে মারলে আমার ফাঁসি হবে না রে। আচ্ছন্ন হতভম্বের মতন আমার হাতের রিভলভারের দিকে তাকিয়ে সে আড়ষ্ট হয়ে রইল। ফিরে দেখি বিনয়বাবু, কুমার ও কমলের হাতে উঠে গিয়েছে 3 চিনেম্যানের 3 রিভলভার,
রামহরি আনন্দে আটখানা হয়ে হাততালি দিচ্ছে এবং বাঘা ঘেউ ঘেউ রবে ঘরময় ছুটে নৃত্য করে বেড়াচ্ছে। রামহরি তখনই আরো দড়ি নিয়ে এসে চিনেম্যানগুলোকে বাঁধতে বসল। কুমার বললে, একেই ইংরেজিতে বলে টেবিল উল্টানো। চীনেদের হলদে হাতের রিভলভারগুলোই এসেছে এখন আমাদের বাদামি হাতে। কমল বললে, দানব মানব ভগবান শয়তান, ছুঞ্চিউর হাত থেকে রিভলভার কেড়ে নেবে কে? কেড়ে নেবে আমাদের প্রিয়তম বাঘা। দানব মানব ভগবান শয়তানের যে অসাধ্য, কুকুর বাঘার এক কামড়ে তা সাধ্য হলো। ছুঞ্চিউ রাগে ফুলতে ফুলতে বললে, তোমরা এখন আমাদের নিয়ে কি করতে চাও? আমি বললুম, রামহরি, ও ঘরে গিয়ে থানায় ফোন করে দিয়ে এসো তো। রামহরি বললে, খোকাবাবু, তুমি আমাকে মনে করো কি? হ্যাঁ, বুড়ো হলেও এখনো আমার ভীমরতি হয়নি, আর লেখাপড়া না জানলেও বুদ্ধিতে আমি তোমাদের কারুর চেয়ে কম নই। এই 4 চীনে হনুমানের রকম সকম উঁকি মেরে দেখেই আমি খানিক আগে থানায় ফোন করে দিয়েছি, পুলিশ এসে পড়ল বলে। বিনয়বাবু উচ্ছ্বসিত স্বরে বললেন, ধন্য রামহরি, ধন্য। আজকের এই নাট্যাভিনয় নায়কের ভূমিকায় তোমার কৃতিত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি। এইবার বিনয়বাবুকে রাজি করিয়েছি। তার কাফরি স্থানে যেতে নারাজ হবার প্রধান কারণই ছিল প্রাচীন বৌদ্ধ মঠের মধ্যে এখনো যে গুপ্তধন আছে এটা তিনি সত্য বলে মানতে পারছিলেন না। কিন্তু চিনেম্যানগুলোর কাণ্ড দেখে এখন তিনি মত বদলাতে বাধ্য হয়েছেন। তিনি বুঝেছেন গুপ্তধনের অস্তিত্ব সম্বন্ধে একেবারে নিশ্চিন্ত না হলে ওই চীনে দুরাত্মার দল এত মরিয়া হয়ে এমন সব সাংঘাতিক বিপদের ঝুঁকি মাথায় নিতে পারত না। এখন তিনি বলছেন, ওহে, ওই লকেটের পিছনে সত্যই কোনো গুপ্ত রহস্য আছে। গুপ্তধনের লোভ আমি করি না, কিন্তু রহস্যটা কি জানবার জন্য ভারী আগ্রহ হচ্ছে। আগ্রহ নেই খালি রামহরিটা। সে থেকে থেকে বলে, ছি ছি বিনয়বাবু, এই বয়সে কোথায় জপ তবার হরিনাম নিয়ে থাকবেন, তা না করে আপনিও কিনা ওই গোয়ার ছোড়াগুলোর দলে গিয়ে ভিড়লেন। বিনয়বাবু জুৎসই জবাব খুঁজে না পেয়ে অসহায়ভাবে ঘাড় নাড়তে থাকে। কুমার বলে, ভাঙচি দিও না রামহরি, দল ভাঙবার চেষ্টা করো না। তোমার যদি এতই অমত তবে থাকো না তুমি কলকাতায় পড়ে। আমরা তো তোমার মাথার দিব্যি দিয়ে তোমাকে সাদাসাদি করছি না। কি বলিস রে বাঘা? বাঘা বোধ করি সায় দেবার জন্যেই একবার কুমার আর একবার রামহরির মুখের পানে তাকিয়ে ল্যাজ নাড়তে থাকে। আরে মোল পাজি কুকুর, তুইও ওই দলে? রামহরি রেগে চর মারতে যায়। বাঘা কুমারের পিছনে গিয়ে আত্মরক্ষা করে। আমাদের যাত্রার তোড়জোড় চলছে। এতদিনে আমরা বেরিয়েও পড়তুম, কিন্তু যেতে পারছি না কেবল ওই হতভাগা ছুঞ্চিউয়ের জন্যে। এখনো তার বিচার শেষ হয়নি, আর আমরা হচ্ছি সরকার পক্ষের প্রধান সাক্ষী। পুলিশের তদারকে প্রকাশ পেয়েছে ছুঞ্চিউ হচ্ছে চীন দেশের এক বিখ্যাত ডাকাত সর্দার। তার দলের লোক অনেক। সে যে কবে চীন ছেড়ে ভারতে হাজির হয়েছে এবং তার এই আসার উদ্দেশ্যটাই বা কি, পুলিশ এখনো তা জানতে পারেনি। কিন্তু আমরা আন্দাজ করছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুপ্তধন। পুলিশ আর একটা তথ্য সংগ্রহ করেছে। হোটেলে যে বুড়ো চিনেম্যানটা খুন হয়েছে সেও নাকি আগে ছুঞ্চিউর দলে ছিল। বোধহয় লকেটটা কোনো রকমে হাতিয়ে সে দল ছেড়ে সরে পড়ে এবং তারপর ভারতে আসে। তাকে অনুসরণ করে এসেছে ছুঞ্চিউ আর তার দলবল। আমরা স্থির করেছি ছুঞ্চিউ যদি প্রকাশ না করে তাহলে আমরাও আদালতে লকেটের কথা জাহির করব না। এখনো পর্যন্ত ছুঞ্চিউ হাটে হাড়ি ভাঙেনি। কেবল এইটুকু বলেছে ওই লকেটখানা সে এত পবিত্র বলে মনে করে যে ওর জন্যে 100টা নরহত্যা করতেও ওর আপত্তি নেই। তার এই লুকোচুরির মানে বোঝা যায়। ফাঁসি কাঠের ছায়া দাঁড়িয়েও সে আজ পর্যন্ত লকেটের আশা ছাড়তে পারেনি। তার বিশ্বাস লকেটের লেখা ও তার মর্ম এখনো কারুর কাছে ধরা পড়েনি। বিচার যেভাবে চলছে তাতে বেশ বলা যায় ছুঞ্চিউর প্রাণদণ্ডই হবে। এদিকে আমাদের থাকতে হয়েছে অতি সাবধানে। অনুমান করতে পেরেছি ছুঞ্চিউ হাজতে বাস করছে বটে, কিন্তু তার দলের লোকেরা আমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে ভোলেনি।
কেননা আমাদের এ পাড়ায় চিনেম্যানদের আনাগোনা হঠাৎ বেড়ে গেছে। কেউ খেলনা, কেউ চেয়ার, কেউ কাপড়ের বস্তা বেচতে এসে আমার বাড়ির কড়া নাড়তে থাকে। কিছু কিনবো না বললেও সহজে নড়তে চায় না। একদিন একটা চিনেযোগ চিনেম্যানকে তাড়াবার জন্যে বাঘাকে লেলিও দিতে হয়েছিল। এইসব শুনে পুলিশ আমার বাড়ির দরজায় একজন পাহারাওয়ালা রাখবার ব্যবস্থা করেছে। হঠাৎ বিনয়বাবু একদিন এলেন অদ্ভুত সংবাদ নিয়ে। উত্তেজিত মুখে ঘরে ঢুকেই তিনি বললেন, ওহে, আজকের কাগজ পড়েছ? না। ছুঞ্চিও হাজত থেকে পালিয়েছে। বিস্মিত হয়ে বললুম, সে কি, কেমন করে? কাল আদালত থেকে তাকে হাজতে পাঠাবার জন্য যখন নিচে নামিয়ে আনা হচ্ছিল, তখন হঠাৎ সে চোঁচা দৌড় মারে। প্রহরীরা পিছনে তাড়া করে। পথে অপেক্ষা করছিল খুব দ্রুতগামী একখানা বড় মোটর। সে লাফ মেরে তার উপরে গিয়ে ওঠে আর গাড়িখানা যেন হাওয়ার বেগে উড়ে চলে যায়। পুলিশ তখনই অন্য গাড়িতে উঠে পিছনে অনুসরণ করে। খানিকক্ষণ এ রাস্তায় ও রাস্তায় ছোটাছুটির পর ছুঞ্চিউর গাড়িখানা ধরা পড়ে। তার মধ্যে দুটো চিনেম্যান ছিল, কিন্তু ছুঞ্চিউ ছিল না। সে কোন ফাঁকে কোথায় নেমে পড়ে পুলিশের চোখে বেমালুম ধুলো দিয়েছে। কুমার বললে, এ তো ভারী বিপদের কথা। বিনয়বাবু বললেন, বিপদ? সমূহ বিপদের সম্ভাবনা। ছুঞ্চিউ হয়তো আবার লকেট উদ্ধারের চেষ্টা করবে। সাবধান বিমল, সাবধান। আমি বললুম, ছুঞ্চিউয়ের সঙ্গে আমাদের দেখা হবার সুযোগ হবে এটা অনুমান করতে পারছি। বিনয়বাবু বললেন, লকেটখানা পুলিশের হাতে সমর্পণ করো, সব ঝঞ্ঝাট চুকে যাক। লকেটের কথা অস্বীকার করবার পর আর তা করা চলে না। আমাদের সামনে এখন খোলা আছে একমাত্র পথ। কি পথ? কাফরি স্থানে যাত্রা করবার পথ। ছুঞ্চিউকে আমরা প্রস্তুত হবার অবসর দেব না। কালকেই আমরা বেরিয়ে পড়ব। ছুঞ্চিউ এসে দেখবে খাঁচা খালি, পাখি নেই। বিনয়বাবু বললেন, যুক্তিসঙ্গত প্রস্তাব বটে, কিন্তু তুমি কি মনে করো বিমল, ছুঞ্চিউ কি আমাদের সঙ্গ নিতে পারবে না? জবাব দিতে যাব, হঠাৎ ঝনঝন করে জানালার একখানা সারসি ভেঙে গেল এবং ঘরের মেঝের উপর সশব্দে এসে পড়ল একখণ্ড পাথর, তার সঙ্গে সুতো দিয়ে বাঁধা একখানা কাগজ। সবিষয়ে তাকিয়ে আছি। কুমার ছুটে গিয়ে কাগজ শুদ্ধ পাথরখানা কুড়িয়ে নিল। তারপর কাগজখানার দিকেই চেয়েই বলল, বন্ধুবর, ছুঞ্চিউয়ের চিঠি। ইংরেজিতে লেখা। এখনই লকেট ফিরিয়ে দাও, নইলে মৃত্যু অনিবার্য। ছুঞ্চিউ। কুমার দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ফিরে এসে বললে, না, রাস্তায় তো কোনো কেউ কোথাও নেই। পাহারাওয়ালাগুলো বলল এখানে সে কোনো চিনেম্যানকে দেখেনি। আমি বললুম, ছুঞ্চিউ এরই মধ্যে আবার জাল ফেলেছে। বেশ, আমরাও অপ্রস্তুত নই। কালই আমাদের যাত্রার দিন। রামহরি নিশ্চয়ই ঘরের বাইরে থেকে সমস্ত শুনছিল। সে চিৎকার করে উঠল, হে মা কালী, হে মা দুর্গে, ও বাবা মহাদেব, খোকাবাবুর দিকে কৃপা কটাক্ষে একটু নিরীক্ষণ করো। বোধহয় রামহরির বিশ্বাস, খুব জোরে চেঁচিয়ে না ডাকলে সুদূর স্বর্গের দেবদেবীরা মানুষের প্রার্থনা শুনতে পান না। পরদিন সন্ধ্যা পর্যন্ত আয়োজন করতে করতেই কেটে গেল। এর মধ্যে শত্রুপক্ষ আর কোনো সজাগতার লক্ষণ প্রকাশ করেনি। এমনকি পথের চীনে জনতা পর্যন্ত একেবারে অদৃশ্য হয়ে গেছে। বিনয়বাবু বললেন, এ হচ্ছে ঝড়ের আগেকার শান্তি। কমল বললে, ঝড় উঠলেই বজ্রনাথ করবার জন্য আমাদের বন্দুকগুলো তৈরি আছে। বিনয়বাবু বললে, থামো ফাজিল ছোকরা, এক ফোঁটা মুখে অত বড় বড় বুলি ভালো শোনায় না। সন্ধ্যার সময় স্টেশনে যাত্রা করা গেল। ফার্স্ট ক্লাস আমরা রিজার্ভ করেছি, মেল ট্রেন। পথে বা স্টেশনে একবারও সন্দেহ হলো না যে আমাদের গতিবিধি কেউ লক্ষ্য করেছে। স্টেশনের ভিড়ের মধ্যে একখানাও মঙ্গলীয় ছাঁচের হলদে মুখ নজরে ঠেকল না। গাড়ির প্রত্যেক কামরায় উঁকি মেরে এসেছি, কোথাও সন্দেহজনক কিছুই নেই। আপাতত ছুঞ্চিউকে ফাঁকি দিতে পেরেছি ভেবে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ঘন্টা দিলে ট্রেন ছাড়ল। কুমার বললে, অজানার অভিমুখে আবার হলো অভিযান শুরু। সুদূরের যাত্রী আমরা,
অদৃষ্ট আমাদের জন্য আবার কি নতুন উত্তেজনা সঞ্চয় করে রেখেছে, মনে মনে সেটাতেই আন্দাজ করবার চেষ্টা করছি। কমল আইসক্রিম চুষতে চুষতে বলল, এবারে আমরা অদৃষ্টের ভান্ডার লুণ্ঠন করব। বিনয়বাবু কট করে তার দিকে তাকালেন। রাত্রে খাওয়া দাওয়া সেরে গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়ল। জেগে রইল কেবল রামহরি। রেলগাড়িতে তার ঘুম হয় না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকিতে জেগে উঠে অনুভব করলুম বিষম এক বেদনা। তারপরেই বুঝলুম উপর থেকে ছিটকে নিচে পড়ে গিয়েছে। রামহরি, কুমার, কমল ও বিনয়বাবুর দেহ নিচে পড়ে ছটফট করছে এবং বাঘা করছে প্রাণপণে চিৎকার। হতভম্বের মতন উঠে বসেই আরেক সত্য উপলব্ধি করলুম, ট্রেন চলছে না। ঘুটঘুটে অন্ধকারে বাইরের দৃশ্য বিলুপ্ত। সঙ্গে সঙ্গে শুনতে পেলুম বহু লোকের চিৎকার। বিনয়বাবু চেঁচিয়ে বললেন, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। রামহরি চেঁচালে, হে মা কালী, হে বাবা মহাদেব। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখলুম ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছে এবং গাড়ি যেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার পাশেই আবছায়ার মধ্যে দেখা যায় একটা উঁচু পাহাড়। দূরে গাড়ির বাইরে ছুটোছুটি করছে কতকগুলো আলো, গোলমাল আসছে সেই দিক থেকেই। তারপরেই কামরার পর কামরা দরজাগুলো দুমদাম করে খুলে রেলপথের উপরে নেমে পড়তে লাগলো দলে দলে যাত্রী। ব্যাপার কি, এই অস্থানে কেন গাড়ি থামলো হঠাৎ? আলো নিয়ে জলে ভিজেই বা অত লোক কেন ছুটাছুটি করছে? পৃথিবীকে সশব্দ করে অন্ধকার আকাশ থেকে বৃষ্টি ঝরছিল হুড় হুড় করে এবং কামরার জানালা দিয়ে বেরিয়ে পড়া আলোক রেখার মধ্যে এসে সেই ঝরা জল উঠছিল চক চক করে। কিন্তু দেখতে দেখতে বৃষ্টির তোড় এলো কমে। আমি তাড়াতাড়ি বর্ষাতি বার করে পড়তে লাগলাম। বিনয়বাবু শুধলেন, বিমল, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, আপনারাও আসুন, কামরায় কেবল রামহরি থাক। বলেই আমি রিভলভারটাও পার করে পকেটের ভেতরে রাখলুম। ও কি, ওটা নিয়ে আবার কি হবে? সাবধানের মান নেই। কুমার জিজ্ঞাসা করলে, বাঘা আমাদের সাজগোজ থেকে কিরকম উত্তেজিত হয়েছে দেখো, ওকেও সঙ্গে নেব নাকি? নিতে চাও? নাও। সবাই সশস্ত্র হয়ে কামরা ছেড়ে বাইরে গিয়ে যখন দাঁড়ালুম তখন ট্রেনের প্রত্যেক কামরা থেকে ভীত যাত্রীরা বেরিয়ে এসে প্রকাণ্ড জনতা সৃষ্টি করেছে। ট্রেনের অনেক কামরার ভিতর থেকে আর্তনাদ ও শিশুদের কান্নাও শোনা যাচ্ছে। অত্যন্ত আচমকা ট্রেনের গতিরুদ্ধ হওয়াতে হয়তো বহু লোক চোট খেয়েছে অল্প বিস্তর। দূরের আলোকগুলো লক্ষ্য করে ভিড় ঠেলে আমরা দ্রুত পদে এগুতে লাগলাম। যথাস্থানে উপস্থিত হয়ে দেখলুম ট্রেনের ড্রাইভার, গার্ড ও আরও কয়েকজন কর্মচারী রেল লাইনের উপরে হেঁট হয়ে দাঁড়িয়ে কি পরীক্ষা করছে। সেই সময় এক সাহেব যাত্রী এসে প্রশ্ন করাতে গার্ড বললে, আরে কারা এখানে গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করেছিল? এই দেখুন না, লাইনের দুখানা ট্রেন একেবারে খুলে সরিয়ে ফেলা হয়েছে। ভাগ্যের ড্রাইভার সতর্ক ছিল, তাই ব্রেক কষে কোনো রকমের শেষ মুহূর্তে গাড়ি থামিয়ে ফেলতে পেরেছে। রেলপথের দিকে তাকিয়ে দেখে গা শিউরে উঠল। ট্রেন থেমে পড়েছে লাইনের ভাঙা অংশের মাত্র কয়েক হাত আগে। চালক যদি দেখতে না পেত বা একটু অন্যমনস্ক থাকতো তাহলে এই শত শত পুরুষ, স্ত্রী ও শিশুতে পরিপূর্ণ দ্রুতগামী মেল ট্রেনের অবস্থা যে কি ভয়ানক হতো সেটা ভাবলেও স্তম্ভিত হয়ে যায় বুক। অনেকে কৃতজ্ঞতায় উচ্ছ্বসিত হয়ে ছুটে গিয়ে সাদরে ড্রাইভারের করমর্দন করে তাকে ধন্যবাদ দিতে লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই সে ধন্যবাদের পাত্র। তার দৃষ্টি তীক্ষ্ণ না হলে এতক্ষণে হয়তো আমাদের সমস্ত সম্পর্ক লুপ্ত হয়ে যেত মাটির পৃথিবীর সঙ্গে। বেঁচে থাকলেও হয়তো হাত বা পা হারিয়ে চিরজীবনের মতন পঙ্গু হয়ে দিন কাটাত। মৃত্যুর চেয়ে সে অবস্থা আরো ভয়ঙ্কর। কুমার বললে, বিমল, এ কাজ কার? এর মধ্যে ছুঁচিউয়ের হাত নেই তো? গোলমালে ছুঁচিউর কথা ভুলেই গিয়েছিল। কুমারের মুখে তার নাম শোনা মাত্র আমার সারা মন চমকে উঠল। কুমার বললে, সে যে আমাদের ভোলেনি, গতকালই তার প্রমাণ পেয়েছি। কে বলতে পারে আমাদের গতিবিধির ওপরে সে তীক্ষ্ণ দৃষ্টি রাখেনি?
হয়তো কাল যখন আমরা গাড়ি রিজার্ভ করতে স্টেশনে এসেছিলুম তখন তার চর ছিল আমাদের পিছন পিছনে। টিকিট ঘর থেকেই আমাদের গন্তব্যস্থানের খোঁজ নেওয়া কিছুই অসম্ভব নয়। হয়তো ছুঞ্চিও ভেবেছিল ট্রেন দুর্ঘটনায় গাড়ি শুদ্ধ লোক যখন হত বা আহত হবে, চারিদিকে যখন ভীষণ বিশৃঙ্খলার উপস্থিতি হবে, তখন সে সদল বলে সেই গোলে হরি বলে এসে আবার লকেটখানা উদ্ধার করবে। বিনয়বাবু বললেন, তোমার আজগুবি কল্পনাকে সংযত করো। তুচ্ছ একখানা লকেটের লোভে ছুঞ্চিওর এতখানি বুকের পাটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? ছুঞ্চিও কত বড় গোয়ার ভেবে দেখুন দেখি। কলকাতার জনতায় ভরা হোটেলে মানুষ খুন করতে তার হাত কাঁপে না। কলকাতার মতন শহরে দিনের বেলায় আমাদের বাড়ি আক্রমণ করতে সে পিছুপা হয়নি। কলকাতার পুলিশ কোর্ট থেকে সতর্ক পাহারা এড়িয়ে সে লম্বা দিয়েছিল। এমন সব দুঃসাহসের কাহিনী আর কখনো শুনেছেন? অদ্ভুত এই চীনে দস্যু। আমার বিশ্বাস সে সব করতে পারে। আমি এ তর্কে যোগ দিলুম না। আমি তখন ভাবছিলাম ঘটনাস্থলে অদৃশ্য অপরাধী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। বিজলি মশালের আলো ফেলে রেলপথটা পর্যবেক্ষণ করতে লাগলো। সেখানে পাথর ভাঙা নুড়িগুলোর উপর কোনো চিহ্নই নেই। উঁচু বাঁধের ঢালু গায়ে রয়েছে ঘাসের আগাছার আবরণ। সেখানেও কিছু পেলুম না। আধার রাত্রি তখনও টিপ টিপ করে বৃষ্টি বর্ষণ করছিল। বাঁধের তলায় দেখলুম কর্দমাক্ত জমি। অপরাধীরা নিশ্চয়ই পাখি হয়ে উড়ে পালায়নি। বাঁধের এপাশে কি ওপাশে মাটির উপরে তাদের কোনো চিহ্নই কি পাওয়া যাবে না? ভাবতে ভাবতে নিচে নামতে লাগলো। বাঘা আমার অনুসরণ করলে। এরকম কাজ পেলে সে ভারী খুশি হয়। ল্যাজ নেড়ে নেড়ে সেইটাই বোধ করি আমাকে জানিয়ে দিতে চাইলে। বিনয়বাবু চেঁচিয়ে উঠে বললেন, ও কি হে, ওদিকে কোথায় নামছো? শেষটায় সাপের কামড়ে মারা পড়বে। কোনো জবাব দিলুম না। একেবারে সামনের দিকে চেয়ে দেখলুম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঘো ঘো করে ঝড় ডাকছে। অন্ধকার ফুঁড়ে দূর অরণ্যের কোলাহল ভেসে আসছে। অদৃশ্য কালো মেঘকে দৃশ্যমান করে বিদ্যুৎ চমকে উঠছে মাঝে মাঝে। খানিক তফাতে আধার পটে আরো আধার রং দিয়ে আঁকা রয়েছে একটা ছোট বোল। নিচের দিকে কালিমাখা ঝোপঝাপ, উপর দিকে টলমল গাছ, যেন কতকগুলো শিকলে বাঁধা দানব মুক্তি লাভের চেষ্টায় ছটফট করছে। বাঁধের তলাতেই পেলুম আমি যা খুঁজেছি। কুমারকে ডাকতেই সে ছুটে নেমে এলো। সে বললে, এই যে অনেকগুলো পায়ের দাগ, দাগ দেখে তো মনে হচ্ছে লোকগুলো মাঠের দিকে গিয়েছে। বাঘা গম্ভীরভাবে সশব্দে মাটি শুকতে লাগলো। তারপর চাপা গলায় গর্জন করে বোধ করি পলাতক শত্রুদের ধমক দিলে। বাঁধের উপর থেকে কৌতূহলী গার্ডও নেমে এসে বললে, বাবু তোমরা কি করছো? আমি অঙ্গুল নির্দেশে মাটির দিকে তার দৃষ্টি আকর্ষণ করলুম। গার্ড খানিকক্ষণ নীরবে দাগগুলো পরীক্ষা করে বললে, আরে এই তো দেখছি টাটকা পায়ের দাগ। বললুম, হ্যাঁ, এদের বয়স বেশিক্ষণ নয়। সেই জন্যই মনে হচ্ছে এই দাগগুলো অপরাধীদেরই পায়ের। কারণ এমন দুর্যোগে এতগুলো লোক নিশ্চয়ই এখানে ফুর্তি করে হাওয়া খেতে আসেনি। গার্ড বললে, বাবু এই কুকুরটা মাটির উপরে কি শুঁকতে শুঁকতে এগিয়ে যাচ্ছে। পায়ের চিহ্নর ভিতরে ও শত্রুদের গন্ধ আবিষ্কার করেছে। গার্ড বিস্মিত স্বরে বললে, আরে ওটা তো দেখছি দিশি কুকুর। ও আবার পায়ের দাগের মর্ম কি বুঝবে? কুমার বললে, যত্ন আর শিক্ষা পেলে আমাদের দেশি কুকুর তোমাদের বিলেতি হাউন্ডের চেয়ে কম কিছু কাজ করে না। বাঘা শত্রুদের গন্ধ চেনে। বাঘার সঙ্গে সঙ্গে আমরাও রেলপথের তারের বেড়া পার হয়ে অগ্রসর হতে লাগলো। আমাদের পিছনে পিছনে আসতে লাগলো আরও অনেক কৌতূহলী লোক। তাদের ভিতরে সাহেব আছে, বাঙালি আছে, হিন্দুস্থানিও আছে। খানিক পরে একটা ঝোঁক। গার্ডকে ডেকে বললুম, এইবার দাগগুলোর দিকে তাকিয়ে দেখো। কি দেখবো? খানিক আগে মুষলধারে বৃষ্টি পড়েছিল বলে পায়ের ছাঁচগুলো ছিল জলে ভর্তি, কিন্তু এখানকার পায়ের ছাঁচ ভিজে হলেও জলে ভর্তি নয়। তাতে কি বোঝায়? এই বোঝায় যে অপরাধীরা একটু আগেই ঝোপের আড়ালে ছিল দাঁড়িয়ে, বোধহয় অপেক্ষা করছিল ট্রেনখানা উল্টাবার জন্য।
কিন্তু ট্রেন রক্ষা পেয়েছে আর আমরা আসছি দেখে তারা চটপট সরে পড়েছে। বাবু, তোমার যুক্তি বাবু বুঝলুম না। মুষলধারার পর যখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়, অপরাধীরা তখনই এখান থেকে পালিয়েছে। তাই এখান থেকে যেসব পায়ের ছাপ শুরু হয়েছে তাদের ভিতরটা এখনো জলে পূর্ণ হবার সময় পায়নি। গার্ড বললে, বাবু তুমি কি পুলিশে কাজ করো নাকি? না না না। তাহলে তুমি এমন তীক্ষ্ণ দৃষ্টি পেলে কেমন করে? ভগবান দিয়েছেন বলে। ভগবান সবাইকেই চক্ষু দেন বটে, কিন্তু সকলকেই তীক্ষ্ণ দৃষ্টি দেন না। গার্ড বললে, ঠিক বাবু, তোমার কথা আমি স্বীকার করি। পায়ের দাগগুলো আমিও দেখেছি বটে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। অথচ এখন তোমার কথা শুনে মনে হচ্ছে এইটুকু আমার অনায়াসেই হয়তো বোঝা উচিত ছিল। তা বাবু, তুমি কি আর কিছু বুঝতে পেরেছো নাকি? এখান থেকে প্রায় 200 গজ তফাতে একটা জঙ্গলের আবছায়া দেখা যাচ্ছে। পায়ের দাগগুলো ওই দিকেই গেছে। অপরাধীরা নিশ্চয়ই ওই জঙ্গলের ভেতর লুকিয়ে আছে। গার্ড বললে, না, এখন আমাদের ফিরতে হবে যে। কেন? আমার উপর অপরাধী গ্রেফতার করার চেয়েও আরো বড় কর্তব্যের ভার রয়েছে। নইলে কোনো ডাউন ট্রেন এসে পড়লে বিষম দুর্ঘটনার সম্ভাবনা, আর সেজন্য আমি দায়ী হব। গার্ডের কথা সত্য। তার উপরে আমরা ঠিক প্রস্তুত হয়েও আসিনি। সঙ্গে যে লোকেরা রয়েছে তারা হয়তো এই ঘুটঘুটে অন্ধকারে ওই অচেনা জঙ্গলের ভিতরে ঢুকতে ভরসা করবে না। আর এমন রাতে অপরাধীদের খুঁজতে যাওয়া হবে হয়তো বুনো হাঁসের পিছনে এলোমেলো ছুটোছুটি করবার মতন। খুব সম্ভব তাদের খুঁজে পাব না। আর খুঁজে পেলেও ছুঞ্চি ও তার দলবলকে গ্রেপ্তার করা বড় চারটিখানি কথা নয়। হয়তো তারা দলে ভারী আর সশস্ত্র। বিনয়বাবু বললেন, ওহে বাপু বিমল, চুপ করে ভাবছো কি? গোয়ার তুমি করবার ইচ্ছে হচ্ছে বুঝি? আমি হেসে বললুম, মোটেই নয়। গার্ড সাহেবের পিছু পিছু আমিও পলায়ন করতেই চাই। কুমার বললে, জ পলায়তি সজীবতি। সেকালে কোনো বুদ্ধিমান বাঙালিও বলে গেছেন, আপনি বাঁচলে বাপের নাম। আমরা হচ্ছি পিতৃভক্ত পুত্র। বাপের নাম করবার সুযোগ পাবো বলেই পৈতৃক প্রাণটা রক্ষা করা দরকার। আমি বললুম, কিন্তু কুমার, বাঘা বোধহয় পশু বলেই পৈতৃক প্রাণের মর্যাদা বোঝে না। ওই দেখো, সে আবার বনের দিকে এগিয়ে যাচ্ছে। বাঘা খালি এগোচ্ছে না, উচ্চ স্বরে ঘেউ ঘেউ চিৎকারও করছে। তার ওরকম চিৎকারের অর্থ আমরা বুঝি। মানুষের পক্ষে অসাধারণ বাঘার পশু দৃষ্টি তিমির জবনিকা ভেদ করে নিশ্চয়ই কোনো শত্রু আবিষ্কার করেছে। বাঘা ফিরতে রাজি নয় দেখে কুমার দৌড়ে গিয়ে তার বগলেস চেপে ধরলে, কিন্তু তবু সে বাঘ মানতে চাইল না। বারবার জঙ্গলের দিকে ফিরে ফিরে দেখে আর কুমারের হাত ছাড়াবার জন্যে টানা হেঁচড়া করে। তার ক্রুদ্ধ চোখ দুটো জ্বলছে আগুনের ভাঁটার মতন। ওদিকে তাকিয়ে আমি কিন্তু খালি দেখলুম বৃহৎ বৃহৎ বৃক্ষ বাহু আকাশে আন্দোলিত করে জঙ্গল করছে মর্মর হাহাকার। তবে এ সন্দেহটা বারংবারই মনের মধ্যে জাগতে লাগলো যে ওই অন্ধকার কেল্লার ভিতরে যারা গিয়ে আশ্রয় নিয়েছে, আমাদের অস্তিত্ব সম্বন্ধে তারা একটুও অচেতন নয়। ঝোপঝাপের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই জাগ্রত হয়ে আছে তাদের হিংস্র চোখগুলো। গার্ড বললে, আর দেরি নয়, সবাই ফিরে চলো। কমলা আফসোস করে বললে, হায় রে, একটা নতুন অ্যাডভেঞ্চার একেবারেই মাঠে মারা গেল। খাপ্পা হয়ে বিনয়বাবু বললেন, চুপ চুপ, একে মনসা তাই ধুনোর গন্ধ। হঠাৎ বাঘা জঙ্গলের দিকে চেয়ে একেবারে যেন হন্যে হয়ে চেঁচিয়ে উঠল। কুমার আর তাকে ধরে রাখতে পারে না। গার্ড আশ্চর্য হয়ে বলে, কুকুরটা হঠাৎ এমন করছে কেন? তার প্রশ্নের উত্তর এলো জঙ্গলের দিক থেকে। আচম্বিতে অন্ধরাত্রিকে কাঁপিয়ে গুরুম গুরুম করে দুবার বন্দুকের আওয়াজ। চোখের উপরে জ্বলেই নিভে গেল দুটো বিদ্যুতের চমক। যে কৌতূহলী যাত্রীগুলো আমাদের পিছু নিয়েছিল তারা সব হয়ে প্রাণপণে দৌড় মারলে রেলপথের দিকে। আমাদের চারজনের সঙ্গে দাঁড়িয়ে রইল খালি গার্ড সাহেব ও একজন সাহেব। আমি চেঁচিয়ে বললুম, ওই ঝোপের আড়ালে চলো, ঝোপের আড়ালে চলো। ঝোপের পাশে গিয়ে গার্ড উত্তেজিত স্বরে বললে, বাবু বাবু, ও কি আমাদের আক্রমণ করতে চায় নাকি? কুমার বললে, করতে চাই কি?
আক্রমণ করেছে। ওই দেখো, জঙ্গলের দিক থেকে কতগুলো সাদা কাপড় পরা মূর্তি ছুটে আসছে। আমি রিভলভার বার করে বললুম, দেখেছেন বিনয়বাবু, সঙ্গে কেন অস্ত্র আনতে বলছিলাম? একটা ঝোড়ো দমকা হাওয়া আচমকা জেগে হুঙ্কার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে টলমলো গাছপালাগুলো কেঁদে উঠল আরো বেশি উচ্চস্বর। তারপরেই আবার এলো ঝেঁকে বৃষ্টি। গুরু 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 বাজের ধমক, চকমক ছকমক বিদ্যুৎ চমক। এক মেঘে কাজল মাখা রাতের অন্ধকার, তার উপরে সেই ঘন বৃষ্টি ধারার পর্দা। চোখ আর এদের ভেদ করে এগিয়ে যেতে পারল না। শত্রুরাও নিশ্চয়ই এখন আমাদের দেখতে পাচ্ছে না। যে সাহেবটা শত্রুদের বন্দুকের ভয়ে পালায়নি, সে বললে, বাবু এখন আমাদের কর্তব্য কি? আমি জিজ্ঞাসা করলুম, তুমি কি নিরস্ত্র? না, আমার কাছে রিভলভার আছে। গার্ড বললে, কিন্তু শত্রুদের কাউকেই তো দেখা যাচ্ছে না, তারা... তার মুখের কথা শেষ হতে না হতে আবার শোনা গেল দুটো বন্দুকের শব্দ। কিন্তু সে হচ্ছে লক্ষ্যহীনের বন্দুক। গুলি যে কোন দিকে ছুটল আমরা তা টেরও পেলুম না। কুমার বললে, বন্দুকের শব্দ খুব কানে এসে পড়ছে। ওরা বন্দুক ছুঁড়েছে আমাদের ভয় দেখানোর জন্য। বিনয়বাবু বললেন, এই সুযোগে দৌড়ে আমাদের গাড়ির দিকে যাওয়া উচিত। কুমার বললে, পিছনে সশস্ত্র শত্রু নিয়ে গাড়ির দিকে দৌড়তে গেলে বিপদের সম্ভাবনা আছে। অন্ধকার বিদীর্ণ করে আকাশের বুকে জ্বলে উঠল একটা সুদীর্ঘ বিদ্যুৎ, এবং তারই আলোকে দেখা গেল খানিক তফাতে একদল লোক দ্রুত পদে অগ্রসর হচ্ছে। গার্ড ত্রস্ত স্বরে বলল, ওরা ট্রেনের দিকে যাচ্ছে, ওরা ট্রেনের দিকে যাচ্ছে। ওরা ভেবেছে আমরা এখানে নেই। বিনয়বাবু বললেন, কি সর্বনাশ! ওরা কি ট্রেন আক্রমণ করতে চায়? কুমার বললে, বিমল বিমল, ওদের দেখা যাচ্ছে, ওদের নাগালের মধ্যে পেয়েছি। আমি বললুম, ছোড়ো রিভলভার। প্রায় একসঙ্গে আমাদের 5টা রিভলভার অর্জন করে উঠল, এবং পরবর্তী জাগলো একটা বিকট, আবার ডাকলো, আবার জ্বলল বিদ্যুৎ শিখা, এবং আবার গর্জন করলে আমাদের রিভলভারগুলো। কমল চেঁচিয়ে উঠল, ওরা পালাচ্ছে! আরে ওরা পালাচ্ছে! আমি বললুম, আবার ছোড়ো রিভলভার। আমাদের 5টা রিভলভার আর একবার চিৎকার করে রাত্রি অস্পষ্ট মূর্তিগুলো আবার নিয়ে গেল অন্ধকার ও বৃষ্টি ধারা মধ্যপুরে। বাঘার উৎসাহিত গর্জনে কান পাতা দায়। ভাগ্যে কুমার তাকে সজোরে নিজের 2 হাঁটুর ভিতরে চেপে বাহাত দিয়ে তার বকলেস টেনে ধরেছিল, নইলে এতক্ষণে নিশ্চয়ই সে শত্রুদের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে। কমল আহ্লাদে নৃত্য করতে করতে বলল, জয়, আমাদের জয়! বৎসগণ ভেবেছিল ফাঁকতালে করবে কেল্লা ফাতে। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাত তো দেখনি। তখনই কমলের একখানা হাত ধরে বিনয়বাবু তার নৃত্যোচ্ছ্বাস থামিয়ে দিলেন। আমি বললুম, এই হচ্ছে সরে পড়বার সুযোগ। ছোট, সবাই ট্রেনের দিকে ছোট। অন্ধকার আর বৃষ্টিধারা কেবল শত্রুদেরও ঢেকে রাখেনি, তাদের আশ্রয় পেয়ে আমরাও নিরাপদে ট্রেনের কাছে গিয়ে পড়লুম। যাত্রীরা কেউ বাইরে ছিল না। বন্দুক আর রিভলভারের শব্দ লুপ্ত করে দিয়েছে তাদের সমস্ত কৌতূহল। প্রত্যেক কামরার দরজা ও খড়খড়িগুলো বন্ধ করে দিয়ে তারা হয়তো তখন ইষ্টদেবতার নাম জপ করছিল। আমাদের সঙ্গের সাহেব বলে উঠল, ইন্ডিয়া কি ক্রমে আমেরিকা হয়ে উঠল? সশস্ত্র ডাকাদেশি ট্রেনে আক্রমণ করে! এদেশে এমন কথা কি কবে শুনেছে? গার্ড বললে, ওসব কথা নিয়ে কামরায় গিয়ে মাথা ঘামিও। ইঞ্জিন এখনই গাড়িকে পিছনে স্টেশনে নিয়ে যাবে। বলেই সে দ্রুত পদে চলে গেল। এমন সময় হঠাৎ উপড়ি উপড়ি আরো কয়েকবার বন্দুকের আওয়াজ শোনা গেল, এবং কার শব্দ শুনে বুঝলুম একটা গুলি ট্রেনের কোনো কামরার গায়ে এসে লাগলো। কি আমাদের উদ্দেশ্য ধরে ফেলেছে? তারা কি আবার আমাদের আক্রমণ করতে আসছে? অন্য ক্ষেত্র হলে আমরা এইখানে দাঁড়িয়ে আবার তাদের উচিত মতো অভ্যর্থনা করতুম। কামরার ভিতরেই আছে আমাদের অটোমেটিক বন্দুকগুলি। তাদের প্রত্যেকটা মিনিটে 35টি গুলি বৃষ্টি করতে পারে। সেগুলো হাতে থাকলে আমরা 5 জনে 200 শত্রুকেও বাধা দিতে পারি।
কিন্তু সে সময় পেলুম না। দূর থেকে বেজে উঠল গার্ডের বাঁশি। গাড়ি ছাড়তে আর দেরি নেই। টর্চের আলো ফেলে তাড়াতাড়ি আমাদের কামরা আবিষ্কার করতে বাধ্য হলুম। কোনো রকমে গাড়িতে উঠে পড়বার সময় মাত্র পেলুম। গাড়ি ছাড়বার সঙ্গে সঙ্গে মাঠের ভিতর থেকে ভেসে এলো একটা কোলাহল। সে হচ্ছে মুখের গ্রাস নিয়ে পালিয়ে গেল দেখে ডাকাতদের হতাশার চিৎকার। হতভাগারা অনেক কাঠখড় পুড়িয়েছিল, সমস্তই ব্যর্থ হলো। ট্রেন পিছু হেঁটে চলেছে, তার গতি খুব দ্রুত নয়। আমাদের কামরার ভিতরেও ঘুটঘুট করছে অন্ধকার। কুমার বললে, ছি রামহরি ছি, তুমি ভয়ে আলো নিভিয়ে অন্ধকারে ইঁদুরের মতন লুকিয়ে আছো। রামহরি কেমন যেন শ্রান্ত স্বরে বললে, মোটেই নয় কুমার বাবু, মোটেই নয়, একবার আলো জ্বেলে দেখো না। কমল আলো জ্বালালে। বিপুল বিস্ময়ে দেখলুম কামরার মেঝের উপর শুয়ে রয়েছে রামহরি। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা। বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে বললুম, রামহরি, এ কি ব্যাপার? ম্লান হাসি হেসে রামহরি বললে, খোকা বাবু, কামরা থেকে তোমরা বেরিয়ে যাওয়ার পর আমি জানালায় মুখ বাড়িয়ে দাঁড়িয়েছিলুম। ওদিকের জানালা দিয়ে জন তিনেক লোক কখন যে নিঃশব্দে কামরার ভেতর ঢুকেছিল আমি একটুও টের পাইনি। আমার অজান্তেই তারা আমাকে আক্রমণ করলে। আমি কোনো রকম বাধা দেবার ফাঁক পর্যন্ত পেলুম না। কে তারা? চিনেমেন? না, পশ্চিমের লোক, হিন্দুস্থানি। তারপর? একটা লোক ছোড়া নিয়ে আমার পাশে দাঁড়িয়ে বললে, চেঁচালেই মরবি। আর দুটো লোক আমাদের মোটঘাট সুটকেসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। ফিরে চারিদিকে তাকিয়ে দেখলুম আমাদের অধিকাংশ মোটি মেঝেময় ছড়িয়ে পড়ে রয়েছে, প্রত্যেক সুটকেসের তালা খোলা। রামহরি বললে, ভয় নেই তোমাদের, তারা কিছু নিয়ে যায়নি। তাদের ভাব দেখে মনে হলো তারা যেন কোনো বিশেষ জিনিসেরই সন্ধান করছে। কুমার বললে, তবে কি তারা সাধারণ চোর নয়? তারা কি সেই দুধু কিনার লোভেই কামরার ভিতরে ঢুকেছিল? বিনয়বাবু বললেন, ধুধুকিখানা তো চিনেম্যানদের সম্পত্তি, আর রামহরি বলছে যারা এসেছিল তারা হচ্ছে হিন্দুস্থানি। আমি রামহরির হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে বললুম, বিনয়বাবু, এই চীনে ডাকাতেরা বড় সহজ লোক নয়। তারা বেশ জানে ভারতে এসে কাজ হাসিল করতে গেলে এদেশি লোকের সাহায্য না নিলে চলবে না, কারণ কোনো ছদ্মবেশী চীনেদের মঙ্গোলীয় ছাঁচ ঢাকতে পারবে না। ভারতীয় জনতার মধ্যে তাদের দেখলেই সকলে চিনে ফেলবে। কাজেই তারা এদেশি গুন্ডাদেরও সাহায্য নিয়েছে। তাদের দলের লোক নিশ্চয়ই ট্রেনের মধ্যেই ছিল। আমরা কামরা ছাড়বার পরেই সুযোগ পেয়ে এসেছিল রামহরির সঙ্গে আলাপ করতে। বিনয়বাবু বললেন, তাহলে বোঝা যাচ্ছে এবার থেকে আমাদের দেশি বিদেশি দু রকম শত্রুর সঙ্গেই যুঝতে হবে। ব্যাপারটা ক্রমেই সঙ্গীন হয়ে উঠছে যে। কুমার বললে, উঠুক, আমরা থোড়াই কেয়ার করি। কিন্তু রামহরি, তোমার গল্পের শেষটা এখনো তো শোনা হয়নি। রামহরি উঠে বসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বললে, গল্পটা আরো কিছু বড় হতে পারত, কিন্তু শেষ হবার আগেই হঠাৎ শেষ হয়ে গেল তোমাদের জন্যই। আমি বললুম, আমাদের জন্য? হ্যাঁ গো খোকা বাবু, হ্যাঁ। কামরার আলো নিভিয়ে টর্চের আলোয় তারা এক মনে খোঁজাখুঁজি করছে, এমন সময় বাইরে থেকে এলো তোমাদের সাড়া। গার্ডের বাঁশিও শোনা গেল। সঙ্গে সঙ্গে কামরার ভিতর থেকেও তাড়াতাড়ি সরে পড়ল, আর আমার কথাও ফুরুলো। বিনয়বাবু বললেন, ধুকধুকিখানা তারা খুঁজে পায়নি তো? আমি হাসতে হাসতে নিচু গলায় বললুম, ধুকধুকিখানা আছে কলকাতায়। বিনয়বাবু সবিস্ময়ে বললেন, সে কি? ধুকধুকিখানা একেবারেই বাজে। আসল দরকার তার ভিতরের লেখাটুকু। আমি আর কুমার সেটুকু মুখস্থ করে রেখেছি। আরও খানিকক্ষণ পরে ট্রেন এসে স্টেশনে ঢুকে বিষম চাঞ্চল্য সৃষ্টি করলে। চারিদিকে মহা হইচই, লোকজনের ছুটো ছুটো। রামহরিকে নিয়ে আমরাও গাড়ি থেকে নেমে পড়ল। গার্ড আর পুলিশের সঙ্গে ট্রেনের প্রত্যেক কামরা তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু রামহরি সেই তিনজন লোককে কোথাও আবিষ্কার করতে পারলে না। নিশ্চয়ই তারা মাঠের মধ্যে নেমে গিয়েছে। সকালবেলা একদল পুলিশের লোক ঘটনাস্থলে গেল খানা তল্লাশ করবার জন্য, কিন্তু মাঠ, জঙ্গল ও আশেপাশের গ্রাম খুঁজে
অপরাধীদের কারুকেই পেলে না। আমার বিশ্বাস তারা কোনো পাহাড়ে উঠে আত্মগোপন করে আছে। যথাসময়ে লাইন মেরামত হলো, ট্রেন আবার ছাড়ল। দিনরাত যক্ষপতির রত্নপুরীর সমুজ্জ্বল স্বপ্ন দেখতে দেখতে আমরা ক্রমেই এগিয়ে চললুম ভারতের উত্তর সীমান্তের দিকে। ভারতের উত্তর সীমান্ত আমার মনে চিরদিনই জাগিয়ে তোলে বিচিত্র উত্তেজনা। আফগানিস্তান যখন হিন্দুস্তানেরই এক অংশ, তখন সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে সেখানে হয়েছে কত না অদ্ভুত নাটকের অভিনয়। শক, তাতার, হুন, মোগল, চীন, পার্সি ও গ্রিক প্রভৃতি জাতির পর জাতি এই পথ দিয়েই মূর্তিমান ধ্বংসের মতন ছুটে এসেছে সোনার ভারত লুণ্ঠন করবার জন্যে। দেশ রক্ষার জন্যে যুগে যুগে ভারতের কত লক্ষ লক্ষ বীর ঢেলেছে সেখানে বুকের রক্তধারা। ওখানকার আকাশ ছোঁয়া পাহাড়ের শিখরে শিখরে আজ বাতাসে বাতাসে যে অশ্রান্ত গান জেগে ওঠে, সে হচ্ছে এই প্রাচীন ভারতেরই অতীত গৌরব গাথা। ঐতিহাসিক ভারতের সর্বপ্রথম সম্রাট ও শ্রেষ্ঠ মহাবীর চন্দ্রগুপ্ত ওই পথ দিয়েই ভারতের শত্রু গ্রিকদের তাড়িয়ে দিয়েছিলেন আর্যাবর্তের বাইরে। যে পার্বত্য জাতির প্রচণ্ড রণোন্মাদ পৃথিবী জয়ী আলেকজান্ডারকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, তাদের সুযোগ্য বংশধররা আজও বর্তমান আছে। এই বিংশ শতাব্দীর উড়োজাহাজ আর কলের কামানও তাদের যুদ্ধোন্মাদ শান্ত বা তাদের অস্তিত্ব লোপ করতে পারেনি। দুর্ধর্ষ ব্রিটিশ সিংহ আজও সেখানে ঘুমোবার অবসর পায় না। আজকের ভারতে যারা সত্যিকার অ্যাডভেঞ্চার খুঁজে বেড়ায়, ভারতের উত্তর সীমান্ত পূর্ণ করতে পারে তাদের মনের প্রার্থনা। বিনয়বাবুর মুখে শুনল আফগানিস্তানের মধ্যে কাফরিস্তান হচ্ছে এক রহস্যময় অদ্ভুত দেশ। ওখানকার লোকজন, আচার ব্যবহার সমস্তই নতুন রকম। আমাদের যক্ষপতির ঐশ্বর্য আছে ওই কাফরিস্তানে। ওইখানে উঠবে পরের দৃশ্যের যবনিকা। একদম তাই, ঠিক এইখান থেকে শুরু হবে আমাদের দ্বিতীয় পর্বের উত্থান। শীঘ্রই ফিরছি যক্ষপতির রত্নপুরী দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।